যারা রয়েছে তখন আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে খুঁজে একটা সাবমিট রিপোর্ট টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফর হিম টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। উই ক্যান হেল্প হিম ইন দিস। আমার বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে নিশ্চয়ই উনি জানাবেন এবং সম্মতি যখন দেবেন তখন দেবেন মানে এখনই দিতে হবে কথা না, উনি সহমত বলবেন যদি বলেন, আমি জানি না ঠিক আছে যদি না দেয় উনি এটা বলুন না, বলবেন আপনাকে স্কোপ দিন না। আমরা একটা প্রস্তাব রেখেছি, ওনাকে স্কোপ দিন। আপনি ইউজ টু সে নো অর ইউ ইউজ টু সে নো অর ইয়েস অর আই এম ট্রাইং, আই এম লুকিং, বলবেন বলবেন কি বলা, এটা ইট ইজ হিজ প্রেরোগেটিভ। লেটস ওয়েট, আমরা অন্য কাজগুলো আগে হাউসে করতে স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওটা আমার আপত্তি বলেছিলেন তিনি একটা সময়, ঠিক আছে উনি তো মানে করা তা না, আপনি হাউস থেকে এটা করে দিন। আমি লোকের সংখ্যাগরিষ্ঠ থাকবেন, হ্যাঁ এটা করে দিন, তাহলে ভালো হবে। এই যে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে যে সন্দেহ ঠিক আছে হলো, ওনাকে বিবেচনা করতে সাহায্য করবে, ওনাকে বিবেচনা করতে দিন। অনুমোদন পেয়েছে, চলো ভালো, তো এই ভালোর মধ্যে যাতে কোনো রকম খারাপ না হয়। আপনারা যেটা বলতে চাইছেন বারবার সবাই বুঝেছে, ওনাকে বিবেচনা করতে দিন, ঠিক আছে না? প্রসিড ফর ফার্দার না না আমি বলছি না, না আমি বিবেচনা করলে ওইগুলো পজিটিভ আর নেগেটিভ আমি কেন বলবো? না 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 আপনি তো করতে পারবেন, আপনি পারবেন না না বারবার বলছি তো। আপনারা দাবি করেছেন মুখ্যমন্ত্রী যদি না বলে উনি কি বলতে হবে? না না উনি কিভাবে কমিটি করে দেবেন? স্পিকার পারবেন বুঝেছি, আপত্তি নেই বলেছেন তিনি। আমি যদি ভুল শুনে না থাকি, আপনি নিশ্চয় শুনেছেন, তাহলে অসুবিধাটা কি? হোয়াট ইজ রং? If you are transparent, এটাও সাথে বলেছে you are transparent, প্রয়োজন দেখা যাবে না কিন্তু এখনই করতে হবে। আপনারা যদি ট্রান্সপারেন্ট হন অসুবিধাটা কি? আপনারা এতে অসম্মতি জানানো মানে তো আরেক দিক থেকে সন্দেহ দাগিয়ে দিচ্ছেন। ঠিক আছে, ট্রান্সপারেন্ট, আমরা দেখি if you are transparent, আমরা নেক্সট সেশনে যাচ্ছি প্লিজ। আমি বলে যাবো কিন্তু এরপরে, না না আমি জানি না, এরপরে না আমি বলবো কিন্তু দ্বিতীয় দৃষ্টি আকর্ষণে নোটিশের যুগভাবে উত্থাপন করেছেন মাননীয় সদস্য সুদীপ সরকার, শ্রী নারায়ণ সরকার মহোদয়। নোটিশটি বিষয় বলতে হলো, সম্প্রতি গন্ডাছড়ায় একটি অনুপ্রেত ঘটনাকে কেন্দ্র করে একজন নিরীহ যুবকের খুন, এই ঘটনা পরবর্তী সময় দেশনাগরিক বাড়িঘরে আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদি সম্পর্কে আমি এখন উক্ত দৃষ্টি আকর্ষণের নোটিশের উপরে বিবৃতি প্রদানের জন্য স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওই যে স্বরাষ্ট্র দপ্তরে আপনি বিবৃতি দেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে একটা কলিং অ্যাটেনশন ম্যাটার এসছে এবং সেটা উঠিয়েছেন শ্রী সুদীপ সরকার অনারেবল এমএলএ, শ্রী নয়ন সরকার অনারেবল এমএলএ। বিগত 7 জুলাই 2024 বিধানসভা অধিবেশনে 2024 ইংরেজি তারিখে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত 30 কার্ড আনন্দ মেলা উৎসব প্রাঙ্গণে কিছু অজনজাতি দুর্বৃত্ত কর্তৃক স্থানীয় জয়নগর জনজাতি যুবক পরমেশ্বর রিয়ানের উপর 19 বছর তার দৈহিক আক্রমণের ঘটনা সংঘটিত হয়। ঘটনার সূত্রপাতে জানা যায় যে যুবকের আক্রান্তের ঘটনাটি একটি মানসিক ভারসাম্যহীন জনজাতি যুবককে স্থানীয় কিছু অজনজাতি দুর্বৃত্তদের হেনস্থার হাত থেকে প্রতিহত করার প্রসঙ্গ। ঘটনাস্থলে পরমেশ্বর রিয়ান, তার বয়স 19, গুরুতরভাবে আক্রান্ত হলে স্থানীয় পুলিশের তৎপরতা তাকে নিকটতম গন্ডাছড়া হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আগরতলাস্থিত জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিষয় বলতে হলো 28 মার্চ 2000 তারিখ রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি বলে 9টি দপ্তর জেলা স্তরে টিটিএডিসি এটা লেগে যাবেন করার জন্য সরকারের প্রয়োজন সম্পর্কে এখন আমি উত্তর দৃষ্টি আকর্ষণ বিবৃতি প্রদানের জন্য
উপজাতি কল্যাণ মন্ত্রীর উপর মাননীয় অনুরোধ করছি, লে করে দেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি লে করে দেবেন। লে মানে স্পিকার সাহেব লে করে দিচ্ছি। একটু লে করে দেন। হ্যাঁ, বলুন, আপনি বলুন। মাননীয় উপজাতি মন্ত্রী মহোদয়, আপনি বলুন, আপনি বলুন। লে করে দিচ্ছি, লে করে দিচ্ছি স্যার। ঠিক আছে, পরে পাঠালাল বাবু, পাঠালাল বাবু, এই আলোচনাটা খুবই দরকার, ইম্পর্টেন্ট। তো আমার অনুরোধ থাকবে আপনার কাছে যেন লে না করেন। বিকাশ বাবু, মাননীয় আপনি বলুন না, আমি তথ্য আছে, বলুন বলুন। স্পিকার স্যার, এটা পাঠানলাল জমাতিয়া এনেছেন, উনি বলুন, আপনি পয়েন্ট অফ পজিশন বলুন। দরকার লাগলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। রাজ্য সরকারের উপজাতি জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়ন তথা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সশক্ত এবং জনজাতিদের উন্নয়নমূলক কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করছে। রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে জনজাতি অধ্যুষিত অঞ্চলে সামাজিক এবং আর্থিক পরিকাঠামো সৃষ্টির মাধ্যমে রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 28 মার্চ 2023 সনে রাজ্য সরকার বিজ্ঞপ্তি মোতাবেক টিটিএডিসির হাতে নিম্নলিখিত 9টি দপ্তরের ক্ষমতা ও কার্যভার হস্তান্তর করা হয়। 1 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, 2 নম্বর শিক্ষা দপ্তর, 3 নম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, 4 নম্বর কৃষি ও উদ্যান দপ্তর, 5 নম্বর মৎস্য দপ্তর, 6 নম্বর পূর্ত দপ্তর, 7 নম্বর বিদ্যুৎ দপ্তর, 8 নম্বর গ্রাম উন্নয়ন দপ্তর, 9 নম্বর গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তর। পরবর্তীত সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে 27 জুলাই 2010 টিটিএডিসির হাতে 14টি দপ্তরের মেয়াদ। দপ্তরের যেমন 1 নম্বর কৃষি দপ্তর, 2 নম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, 3 নম্বর মৎস্য দপ্তর, 4 নম্বর পূর্ত দপ্তর জল সম্পদ, 5 নম্বর বিদ্যালয় দপ্তর, 6 নম্বর শিক্ষা দপ্তর সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ, 7 নম্বর সমবায় দপ্তর, 8 নম্বর বন দপ্তর, 9 নম্বর গ্রাম উন্নয়ন দপ্তর, 10 নম্বর গ্রাম উন্নয়ন পঞ্চায়েত দপ্তর, 11 নম্বর তথ্য সংস্কৃতি দপ্তর, 12 নম্বর স্বাস্থ্য দপ্তর, 13 নম্বর উদ্যান দপ্তর, 14 নম্বর ট্যুরিজম দপ্তর। নিম্নলিখিত বিষয় সাবজেক্টগুলি হস্তান্তর করা হয়েছে। সত্য তহসিলে এলাকার মধ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়, উত্তর ঊনকোটি ও দলাই জেলার উচ্চ প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনবাড়ি কেন্দ্রের সাথে উত্তর ও দলাই জেলার আইসিডিএস প্রকল্প, উপস্বাস্থ্য কেন্দ্র, সাব ডিভিশনাল তথ্য ও সাংস্কৃতিক অফিস এবং ব্লক তথ্য সাংস্কৃতিক অফিস এবং তথ্য কেন্দ্র, ফরেস্ট রেঞ্জ ও ফরেস্ট বিট অফিস, কৃষি সাব ডিভিশন এবং উদ্যান পালন সাব ডিভিশন অফিস, মৎস্য সাব ডিভিশন অফিস টিটিএডিসি এলাকায় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফিস, পশু চিকিৎসা হাসপাতাল, পশু ডিসপেন্সারি ও উপস্বাস্থ্য কেন্দ্র, ব্লক স্তরের ব্রডার হাউস, শুকরের খামার এবং পোল্ট্রি খামার। এখানে আরো উল্লেখ করা যাচ্ছে যে রাজ্য সরকারের অনুমোদিত বাজেট অনুসারে রাজ্য সরকারের অধীনস্থ দপ্তর যথা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর, বন দপ্তর, পূর্ত দপ্তর আরএনবি, তথ্য সংস্কৃতি দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, কৃষি দপ্তর, শিক্ষা দপ্তর, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সমবায় দপ্তর, মৎস্য দপ্তর, হস্তশিল্প ও রেশম চাষ, তাঁত শিল্প দপ্তর, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর এবং আরডি পঞ্চায়েত দপ্তর থেকে টিটিএডিসি কে অর্থ প্রদান করা হয় বেতন ও উন্নয়নমূলক কাজের জন্য। টিটিএডিসি এলাকার বসবাসকারী জনগোষ্ঠীর অধিক স্বায়ত্ত শাসন তথা টিটিএডিসি এলাকার উন্নয়নের ধারাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল
2021 ইতিমধ্যে রাজ্য সরকারের অনুমোদন ক্রমে গেজেট নোটিফিকেশন 19 ফেব্রুয়ারি 2021 হয়েছে। ভারতের সংবিধানের ষষ্ঠ তহসিল এলাকায় বিভিন্ন স্বশাসিত জেলা পরিষদগুলির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে খসড়া সংবিধান 125তম সংশোধনী বিল 2019 সংসদে উপস্থাপন করেছেন। ষষ্ঠ তহসিল এলাকায় অন্তর্ভুক্ত উত্তর পূর্বাঞ্চলের স্বশাসিত জেলা পরিষদগুলিকে আরো অধিক ক্ষমতা প্রদানের মাধ্যমে এলাকাগুলির সার্বিক বিকাশে সুনিশ্চিত করার লক্ষ্যে সংসদে উপস্থিত উক্ত খসড়া বিলের মূল প্রস্তাবের সকল বিষয়গুলির উপরই রাজ্য সরকারের ইতিমধ্যে সম্মানিত জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি যথা ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বর্তমান আসন সংখ্যা 30 থেকে বাড়িয়ে 50 করা, ব্লক কাউন্সিল চালু করা, জমি ও সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত ক্ষমতা প্রদান, আইন তৈরি করার জন্য নর্থ কাছাড় হিলস অটোনমাস কাউন্সিল ও কার্বি আংলং অটোনমাস কাউন্সিলের মতো অতিরিক্ত ক্ষমতা প্রদান সংক্রান্ত বিষয়ে গুলি রয়েছে। সেই সঙ্গে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বর্তমান নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার প্রস্তাব রয়েছে। A point of clarification, honorable speaker sir. আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি just as per notification, gazette notification on 28 March 2000 ওখানে clearly লেখা আছে যে the governor of Tripura is pleased to assign the powers and functions as mentioned below to the Tripura Tribal Areas Autonomous District Council and all to its various bodies at district, block and village level with a view to enable them to function as vibrant institutions of self-government. এখানে 9টা দপ্তরের কথা বলা হয়েছে। এর মধ্যে এখন যেমন 1 নম্বরে আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইনক্লুডিং হর্টিকালচার, ফিশারিজ, Animal Resource Development Department, Education Department, PWD, Power Department, Health and Family Welfare, Art Department and RD Panchayat. এখন আমি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে জানতে চাইবো কি এই 9টার মধ্যে as per notification কতটুকু কার্যকর করা হয়েছে বা এক্সিকিউশন হয়েছে। কারণ আমি এখানে একটা লাইন পড়ে আমি বুঝতে পারলাম কি যেমন এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে ক্লিয়ারলি লেখা আছে যে ফাংশনাল এম্পাওয়ারমেন্ট এর মধ্যে একটা পয়েন্ট আছে ট্রান্সফার অফ পাওয়ার অফ সুপারভিশন অফ অল প্রাইমারি স্কুলস, বালওয়াড়ি, ICDS and adult education centers to the village level ADC body. Similarly, transfer of power of supervision of senior basic SB school, high schools and higher secondary schools. এই নোটিফিকেশনের মাধ্যমে আমি যা জানলাম কি এডিসির মধ্যে যতগুলি from primary to higher secondary schools গুলি আছে ওইগুলি will be utilized by ADC government. তো সেই অনুসারে আমি দেখতে পেলাম কোন জায়গাতে শুধুমাত্র প্রাইমারি স্কুল অবধি আর কোন জায়গাতে বোধহয় এসবি স্কুল অবধি এডিসি দ্বারা পরিচালিত এবং কন্ট্রোল। তো আপনার মাধ্যমে আমি ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে এটাই আবেদন রাখবো যেন এই যে নোটিফিকেশনের মধ্যে ফুললি যেন 100% এক্সিকিউশন হয়, এই আবেদনটুকু আমি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। এটা সরি মাননীয় স্পিকার স্যার ঠিক আছে। চতুর্থ দৃষ্টি তো এডিসি এলাকাতে যে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন আছে যার মাধ্যমে ICDS প্রকল্পগুলি যে রূপায়ণ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ধলাই এবং নর্থ
ডিস্ট্রিক্টের মধ্যেই সীমাবদ্ধ আছে। সারা এডিসি এলাকাতে সেগুলি রূপায়ণ হচ্ছে না, এডিসির মাধ্যমে রূপায়ণ হচ্ছে না। এই কারণে কিন্তু এই সম্পর্কে একটা কলিং অ্যাটেনশন আনা হয়েছে। ঠিক সেইভাবে এগ্রিকালচার, ঠিক সেইভাবে যদি আমরা বলি, যদিও পিডব্লিউডি ফিশারি, পিডব্লিউডিতে আমি বলতে চাই, যেহেতু উনি অর্থের ব্যাপারটা বলেছেন, পিডব্লিউডিতে আমি যেহেতু পিডব্লিউডি ছিলাম, প্রায় 1100 কিলোমিটারের মতো রাস্তা আছে। 11টা না, 1100। তার মধ্যে 400-450 কিলোমিটার যেটা অল ওয়েদার রুট, এবং বাকিটা ব্রিক্স ওরিং রাস্তা মোস্টলি। আর ব্রিক্স ওরিং রাস্তা আপনারা জানেন সেটা অল ওয়েদার রুট না। এবং যে অর্থ প্রদান করা হয় 6 কোটি বা 6.5, 6.75, এই বাবদ 6.75 দেওয়া হচ্ছে। এডিসি মানে আপনারা অলরেডি জেনে গেছেন এই হাউজের মাধ্যমে, মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু না কে জানি বলেছিলেন গতকালকে যে 1 কিলোমিটার রাস্তা করতে 1 কোটি টাকা লাগে। এডিসি 6 কোটি বা 7 কোটি টাকা দিয়ে কি রাস্তা তৈরি করবে? তো এই যে অবস্থা এডিসি, এই যে নোটিফিকেশনের মাধ্যমে যেটা দপ্তরগুলিকে দেওয়া হয়েছে, অর্ধেক পুরোটা কোয়ার্টার পুরা দপ্তরগুলি প্রদান করা হোক, এটাই আমাদের আবেদন থাকবে আমাদের সরকারের কাছে। ধন্যবাদ। ঠিক আছে। Permanent Speaker ang binibisingto'y Parangganan Tribal Welfare Minister ni Thanyo Koinan na iyo ay abong ni apang no additional taibo import hamen addition also ni borong no socially, economically, culturally taibo update khairani bagui সংবিধান সংশোধন খাইই বরং তাইব পাওয়ার রেফার জানাই আবুল লগে ফান আবুল নাই আবুল লগে এডিসি চাংমনি হইতেন আপনি সিমিন কারণ এডিসি টোটাল কাইসা সিস্টেম কনস্টিটিউশনাল একটা বডি অনন্তর খাইই ডিপার্টমেন্ট ইয়াপার জাকা abung je Parangganan karena adong samani je social welfare, forest, agriculture, outi kichu department all of Tripura miyohano ADC amche bishimono kichu division, kichu subdivision yapar jaka. Now their ADC also very much experienced on that, how to run all these subjects. Tabo je ಈ 9 ডিপার্টমেন্ট কর সাজাখা আবো বড় ধরনের বিশিষ্ট ওপরনি বিশিষ্টই আবি আপার জানি তাই সেদিনই প্রাইভেট মেম্বার রেজলিউশন দङ অরব নিশ্চয়ই তাইবো কখন নাই তাবো যেহেতু এই পোলিং টেনশন আবুনি বিশিङ আবো স্পেসিফিক আয়া Parangganan Tribal Minister বা ওর Parangganan মন্ত্রী অগ্রাতঙ্গ ইসা আবু সাকলাইখাই তিনি not only with the members of this house, all the population of the state will be happy on that. Orang speaker sahabat, sini LPC jasa baca nota Dr. Edisino ni bagai nota Dr. di 28 Maret 2000 রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মোতাবেক পিটিডিসির হাতে নিম্নলিখিত নৈতিক দপ্তরের ক্ষমতা ও কার্যভার হস্তান্তর করা হয়। অলরেডি সাহিত্য বড় মনাগাল বিষয়
যত ত্রিপুরা হাসতেব এখনো যেমন উত্তর ত্রিপুরা ঊনকোটি ধরায় উজাগা রগরদি বরং ইয়াফাড়ি যাকা ম আমনবো সাইবনো চিনি সরকার কাহাঙ্গা চুব চিনি এডিসি উন্নতি ইংয়া হয় হাসতেব উন্নতি ইংয়া যতন সাইবনো আবার মাগানো তিনি মোদীজির নেতৃত্বে जों যখন সরকার ফাইকা जों 125তম সংশোধন বিল প্রস্তাবনা পাস খালি 2019 মো সংসদে পাঠক যাকান আমি বসাইব তাই বর্তমানে টিটিএডিসি 30 টা সন্তঙ্গ 28 টা ইলেকশন তাই দুইটা নমিনেটেড গভর্নর বহিঙ্গ আবার চিনি সরকার ম প্রস্তাব চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নেতৃত্বে 20 টানি বিসিঙ্গ মানে 50 টা খাইনি বাগৈ মব সাকলাই জাকা ম খাইজামাই আবার না বাগৈল চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী বেলা বেলা হামবাইব কারণ বনায়ো তিনি যে ত্রিপুরা হাসতেনি জনজাতির আগাবৈ থামনে বাগৈ চিনি বড়নি বাগৈ 35 বছর যে সিপিএম সরকার যে খাইমিয়া আবো চিনি এডিসিনি বিসিমতি খাইoi जों खायनानै फांतंगो बरनो आबानो मोदी जनबा हामबाया फरो त्यासिनि जनप्रिय मुख्यमंत्री बो गला गला हामबाया फरो गला गला हामबाय সরকার বিধানসভা বাংলাতে বলছেন পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার শুরু হয়ে গেছে স্পিকার স্যার মন্ত্রীর উত্তর যদি ঠিক আছে অসম্পূর্ণ স্যার স্যার তিনটে হয়ে গেছে প্লিজ আমি কিছু জানতে চাই আমি শুধু পাঠান ওটা বলুন পাঠান আপনি বলুন পাঠান আপনি থ্যাংক ইউ সো মাচ অনারেবল স্পিকার আপনি ইয়াতে এনেছেন আপনি বলুন Talangin hambai sin honorable speaker sarna dorani mani bagai ang borong gorang sini মন্ত্রী ধানের সঙ্গে নাম শুভ যে 9টা ডিপার্টমেন্ট বিশিঙ্গ ত্রিপুরা যে এডিসি এরিয়া গো পার্শিয়ালি কিছু কিছু জায়গা গো মানে পার্টলি এক্সিকিউশন দবো কোন কোন জায়গা গো খাইজে গিয়া কেউ যে বাদ বাকি তংমানি ন পফরবো খাইজে নাই আবো আং বে ধানের সিনাম শুভ কারণ आं साक्षात विश्वास खायो चिनि मोदीजीनि जे स्लोगान न सबका साथ सबका विकास एडिशनल कालिबो त्रिपुरा राज्य बा चिनि भारतवर्ष सबका विकास नि माया खाइनि बागैने मोदीजीना कइतो साउ ते चिनि अनरेबल अफ जगह चीफ मिनिस्टर सामनो आं गलाय गलायखनो कइतो साउ बुनि नेतृत्वे खा खायो इमिडिएटली नबो एक्जिक्यूशन नै नै खेतै बफ्रोबा अमन एक्जिक्यूशन खाइजनाय माननीय मोदी थाने अफिसार सिनामो सु हामबाय বলুন মাননীয় মন্ত্রী মহোদয় মানে স্পিকার সাহেব যে চিনি এমএলএ সাহেব যে প্রশ্ন খাইবনি जों ক্যাবিনেটে আলোচনা করিনি স্যার বেলা আমার দৃষ্টি আকর্ষণ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী ভগবান দাস চন্দ্র দাস মহোদয় নোটিশটির বিষয়বস্তু হল কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণের উপরে বিবৃতি প্রদান করার জন্য বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কলিং অ্যাটেনশন দিয়েছেন ভগবান চন্দ্র দাস মাননীয় বিধায়ক। কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে স্যার, কুমারঘাট এলাকার পাবিয়াছড়া বিধানসভা সম্পূর্ণ এলাকা বিদ্যুৎ নিগমের কুমারঘাট ইলেকট্রিক্যাল সাবডিভিশন এবং পঁচাত্তর ইলেকট্রিক্যাল সাবডিভিশন থেকে বিদ্যুৎ বিতরণ করা হয়। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে জনস্বার্থে রাত্রিকালীন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তর বিগত 24 জুলাই, আগে ছিল না, 24 জুলাই 2024 থেকে রাত্রিকালীন পরিষেবা চালু করে দিয়েছে। এই পরিষেবা অব্যাহত রাখতে উভয় কুমারঘাট ইলেকট্রিক্যাল সাবডিভিশন
এবং 75 ইলেকট্রিক্যাল সাবডিভিশনে অতিরিক্ত 3 জন কর্মী ও একটি অতিরিক্ত গাড়ি দিয়ে এই রাত্রিকালীন পরিষেবা চলছে। বর্তমানে বিদ্যুৎ নিগমের অধীনে 67টি ইলেকট্রিক্যাল সাবডিভিশন অফিস আছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড মোট 13টি সাবডিভিশনে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা আগে থেকে ছিল। বিগত জুলাই মাসের শেষের দিনগুলিতে 24শে জুলাই থেকে 19শে জুলাইয়ের মধ্যে সারা রাজ্যে নিগমের মোট 54টি বিভিন্ন ইলেকট্রিক্যাল সাবডিভিশন বর্ষাকালে সুযোগ দুর্যোগ মোকাবেলার জন্য রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে। এই নাইট ব্যাচ পরিষেবার জন্য প্রতি ব্যাচে 3 জন করে অতিরিক্ত কর্মী নিয়োগ সহ সাবডিভিশনগুলির জন্য একটি করে অতিরিক্ত গাড়ি নেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া দুর্যোগের দিনগুলিতে এই নাইট ব্যাচের পরিষেবা উল্লেখযোগ্য ছিল। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন আমাদের সাথে জানা রয়েছে যে মার্কেট বিদ্যুৎ অফিসে রাত্রিকালীন পরিষেবা জন্য নাইট শিফট সেখানে নিয়োগ করা হয়েছে। তারপরেও আমি সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণে এনেছি যে কুমারঘাট বিদ্যুৎ অফিসের যে তার যে ভৌগোলিক অবস্থানটা একটু ক্রিটিক্যাল রয়েছে এবং একটা বিস্তীর্ণ এলাকায় জুড়ে সেটা রয়েছে বড় পরিসরে। আমাদের এখানে একটা বড় অংশ জনজাতি অধ্যুষিত এলাকা রয়েছে, প্রায় 5টি এডিসি ভিলেজ রয়েছে এবং 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো পাবলিক মাঝে মধ্যে যখন এই বিদ্যুতে বিভ্রান্তি দেখা যায় তখন অফিসে যায় এবং বিভিন্ন ধরনের তাদের একটু উচ্চবাচ্য শেখানো হয় এবং স্বাভাবিক কারণেই কখনো কখনো পুলিশের দ্বারস্থ হয় এবং আমাকেও ফোন করে। আসলে বিষয়টা হচ্ছে কি, প্রথমত হচ্ছে যে অস্থায়ীভাবে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তার মধ্যে 2-1 হয়তো আজকের দিনে তারা হয়তো কাজ করছে না, তারা সেই কাজটা ছেড়ে চলে গিয়েছে। জানি না কেন সেটা আমি বলতে পারবো না। বাকি যারা এখানে স্টাফ রয়েছে সবাই স্থানীয়ভাবে খুব কম রয়েছে, আসা যাওয়া করি সেখানে করে। রাত্রেবেলা অনেকেই থাকেন না এবং তার লক্ষ্য রাখেন না সেদিকে, যার কারণে কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। আমার এই দৃষ্টি আকর্ষণ নোটিশটি আনার একমাত্র কারণ হচ্ছে যে স্থায়ীভাবে কুমারঘাট শহরে রাত্রিবেলার জন্য একটা শিফট মানে নাইট শিফট যেটা একদম স্থায়ীভাবে সেটা করার জন্য এবং স্থায়ীভাবে একটা গাড়ি যে গাড়িটা রয়েছে সেটা অস্থায়ী ভাবে রয়েছে। মাঝে মধ্যে নাকি সিনিয়র ম্যানেজার বলছে যে না আমার উপর থেকে অর্ডার আসছে, আদেশ আসছে, গাড়িটা তো রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অজুহাত সেখানে দেখানো হয়েছে। তো স্বাভাবিক কারণেই যারা সেই গাড়িতে সেটা প্রাইভেট লোক, এটা প্রাইভেট ভাবে সরকারি কোনো লোক নয়, তো স্বাভাবিক কারণে তারা একটু মানসিক ভাবে একটু মনোবল হারিয়ে তারা তাদের কাজের মধ্যে একটা বড় গাফিলতি সেখানে দেখা দিচ্ছে। যার কারণে এই যে আমাদের এই দুর্গম এলাকা তথা আমাদের যে গ্রাম পঞ্চায়েত গুলার যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ভোগান্তি শিকার হচ্ছেন। বিশেষ করে কুমারঘাট শহর এটা খুবই গুরুত্বপূর্ণ শহর আজকের দিনে। নিশ্চয়ই সেটা মাননীয় মহোদয় অধ্যক্ষ মহোদয় আপনি সেই ব্যাপারে অবগত রয়েছেন। তো এই যে রাত্রিবেলা অনেক সময় মানে ম্যাক্সিমাম এগুলো হ্যাঙ্গিং অবস্থায় তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, ফিউজ চলে যাচ্ছে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব সেখানে হচ্ছে। ইন দি মেইনটেইন মানে ওই সময় সেটার যে মানে দেখবে বা সেটাকে গিয়ে তদারকি করবে এমন কোনো ব্যবস্থা সেখানে থাকে না। প্রাইভেট কিছু লোক সেখানে যারা এক্সপার্ট রয়েছেন ইলেকট্রিকে তাদেরকে আমাদের ধরতে হয় যে ভাই একটু দেখো একটু করো বা কি হয়েছে। এবং কখনো কখনো আমরা দেখি যে স্থানীয় ভাবে নিজেরাই কিছু ছেলেরা উদ্যোগ নিয়ে সেই কাজটা জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটা করতে হয়। তাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ থাকবে যে একটা স্থায়ী গাড়ি এবং স্থায়ী কিছু লোক সেখানে যদি দেওয়া যায় তাহলে এই যে হাজারো লোক রয়েছে কুমারঘাট সাব ডিভিশন তথা বিধানসভার অন্তর্গত, ওনারা অন্তত পক্ষে বিদ্যুৎ এই যে বিভ্রান্তি থেকে বিভ্রাট থেকে মুক্তি পাবেন। আমরা বলছি না পরিষেবা ভালো হচ্ছে, দিনের বেলা ভালো হচ্ছে, কিন্তু যদি ইনসিডেন্ট মানে অ্যাক্সিডেন্টলি যখন কিছু ঘটে তখন কিন্তু তাৎক্ষণিক ভাবে পাওয়া বা সেটাকে সারাই করা খুবই অসম্ভব হয়ে পড়ে। অতএব মাননীয়
মন্ত্রী বাহাদুরের কাছে আমার সেই বিনম্রভাবে অনুরোধ থাকবো, আমার মানুষের স্বার্থে আপনি সেই ব্যবস্থাটা যদি একটু দেখেন। ধন্যবাদ। একটু কথা আছে স্যার, একসঙ্গে বলুন। বিদ্যুৎ পরিষেবার লোডশেডিং হচ্ছে সেটা আলাদা প্রশ্ন, আমি সেই দিকটাতে বলতে যাব না, কিন্তু আউটসোর্সিং এ বিদ্যুতের কর্মী স্বল্পতার জন্য যে আউটসোর্সিং এ যাদেরকে নেওয়া হয়েছে, এই আউটসোর্সিং এর তারা কিন্তু বেতন ঠিকভাবে যেহেতু পায় না, অনেকেই সেখানে কাজ করছে না, অনেকেই কাজে যাচ্ছে না। এটাতে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় নাইট শিফটের কথা বলছে, আমরা জানি না তার পরিষেবা আমরা পাচ্ছি না, ফোন করলে কোনো ফোন রেসপন্স হয় না, সেখানে কল করলে কলের টাকাতে সেখানে যাচ্ছে না। এর মধ্যে কালকে পত্রিকায় দেখলাম আবার বিদ্যুৎ বিল সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলোতে আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয়কে এগুলো স্পষ্ট করা দরকার। তিনি বলেছেন সেখানে আউটসোর্সিং এ বিভিন্ন লোক ঢুকছে, কিন্তু ওরা তো কাজ করছে না, ঠিকভাবে বেতন পায় না। এর গত বিধানসভা তো আমরা বলেছি 3 মাসে একবার তারা বেতন পায় না। 12,000 টাকা দেওয়ার কথা, পায় হচ্ছে 7,000 7,500 টাকা, তাও 3 মাসে পায় না। এই অব্যবস্থাগুলো কাটানো, এই অব্যবস্থাগুলো কাটানোর জন্য ট্রেন লাইনম্যান দরকার। ইতিমধ্যেই আমাদের এখানে সাউথ ডিস্ট্রিক্টের মধ্যে 3 জন লোক সম্ভবত মারা গেছে, এই কিছুদিনের মধ্যে 3 জন লোক সেখানের মধ্যে মারা গেছে। ট্রেন লোক নেই, কাজ করার মতো লোকের অভাব। কাজে এই বিষয়গুলো সেখানের মধ্যে দেখা দরকার। আর বিদ্যুৎ বিল যে বাড়লো, এটা সম্পর্কে মন্ত্রীর একটা বিবৃতি কোথাও আমরা পাইনি, জিনিসটা দেওয়া দরকার। সুধীরবাবু কিছু বলবেন? বলছিলেন, বলুন। মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, না না এই জন্য না, আগে হাত তুলবো, এটা আগে তুলে রাখলাম, লাইন রাখলাম, সময় হয়নি। অধ্যক্ষ মহোদয়, প্লিজ 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 আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হচ্ছে, মাননীয় মন্ত্রী এই যে প্রবলেম গুলো আমার যতটুকু বোধোদয় হয় মোস্টলি হচ্ছে যেখানে আমরা বেসরকারীকরণ করেছি, বিশেষ করে কমলপুর, আমবাসা, এন্টার ধলাই, এখানে যতগুলো ডিভিশন সাব ডিভিশন আছে সবগুলোকে সরকার বর্তমানে থেকে বেসরকারীকরণ করেছে, আরো রাজ্যের অন্যান্য জায়গায় রয়েছে। এতে হচ্ছে কি সার্ভিস প্রচন্ডভাবে বিঘ্নিত হচ্ছে। ধলাই ইজ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড। এখানে ধলাই থেকে যারা রিপ্রেজেন্ট করেন তারা স্বীকার করেন অক্ষমতা। এই যে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট পেজে যাদেরকে দিলে গ্রামে যে বিদ্যুতের মিটার নিজে চেক করে, they are not in a position to ascertain যে কি কোনো মিটারটা নোট করছে কি। বিল যখন দিচ্ছে, ধরার কথা আমি বলছি, বিল যখন দিচ্ছে দেখা যাচ্ছে 29,000, 30,000, 22,000 যে যার মতো টাকা দিতে পারছে না, লাইন কাটা যাচ্ছে। এরকম বুড়ি বুড়ি এক্সাম্পল ধলাই থেকে যারা আছে তারা অপরে স্বীকার করবে যে এরকম এই একটা ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে এই প্রাইভেট প্লেয়ারদের দ্বারা। পরিষেবা বিকৃত, মানে এই যে কুমারঘাটের যে প্রবলেম, কল করলে এরা ফোনই ধরে না, আসেও না, মানে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, সার্ভিস দিস এ পার্ট দে আর স্কুইজিং মানি বিকজ দিস পিপল ডু নট নো হাউ টু রিড এন্ড রাইট। আর মিটার থেকে কি লিখছে না লিখছে, শুধু তার বিলটা যখন দেয় তখন দেখা যায় এত বিশাল অঙ্কের টাকা। whether the government এই যে আপনারা বেসরকারীকরণ হাতে দিলেন, এই স্টেপটাকে আপনারা রিভিউ করবেন কি জনস্বার্থে, এটা আপনি দয়া করে জানাবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, যে 3টা প্রশ্ন এসছে, প্রশ্ন আগে আমি বলেছি, আগে 13টা ডিভিশনে, সাব ডিভিশনে নাইট টাইম ছিল, ছিল না। আমরা 24শে জুলাই, যেহেতু বর্ষাকালীন সময় দেখা যায়, যেহেতু আমাদের আন্ডারগ্রাউন্ড সিস্টেম নেই, সেজন্য একটু হাওয়া একটু বৃষ্টি আসলে তাড়াতাড়ি বাড়ি খায়, আপনারা যেমন টেকনিক্যাল ম্যানেজরা বুঝবেন। এর ফলে কাট অফ হয়, লোডশেডিং না, কাট অফ হয়। আমরা যা বর্তমানে আছে, আমি তো হঠাৎ করে আর এখন জার্মানের মতো করতে পারবো। এখানে যা আছে, প্রথম প্রশ্ন হলো বিদ্যুৎ নিগম চালায়, বিদ্যুৎ দপ্তর চালায় না, নিগম আলাদা। আগে ওনারা করে রেখেছেন নিগম। এই নিগমের মাঝে মধ্যে আমার কাছে ফাইল আছে, নট দ্যাট কিছু কিছু ক্ষেত্রে আছে,
নিগম বোর্ড আছে, বোর্ডে আমাদের রাজ্য সরকারেরও প্রতিনিধি আছে। যে যাই হোক, সুতরাং এরা যখন আসলে আমি বলছেন না, এই বৃষ্টিকালীন সময় কষ্ট কোথাও পয়সা আমরা ক্রাইসিসে আছে, কষ্ট হলেও নাইট শিফট চালু করতে হবে। আমরা 3 জন করে এক্সট্রা স্টাফ, যেমন আজকের তারিখে আপনার কুমারঘাটে টোটাল নাম্বারস অফ স্টাফ ইন পিএইচডি কুমারঘাট 48 জন স্টাফ আছে এক্সট্রা, এবং নাইট শিফট জন্য 3 জন দিয়েছি। গাড়ির নম্বর আপনাদেরকে বলে দেবো, যারা বিধায়ক আছেন যার যার সাব ডিভিশন বলবেন তাদের গাড়ির নম্বর বলে দেবো। এখন আমি ফোন করে দেখুন কুমারঘাটে এই নম্বর ধরে কিনা, বেচার তলে এই নম্বর ধরে কিনা। যেহেতু বড়ঘাটের জন্য কুমারঘাটের ব্যাপার, এই জন্য কুমারঘাটের জন্য আমি তৈরি এসেছি। এই নম্বরে ফোন করে দেখেন। কালকে আমাদের জনকে মন্ত্রী বলছিলেন, সাথে সাথে আমি ফোন করে ইচ্ছা করে, আমি করি নাই, নিজে ফোন করে দেখলাম, হ্যালো বলছে, তখন তো কথা ধরছে। হ্যাঁ, রাত্রিকালীন স্বল্পতা ছিল, এখন প্রত্যেক জায়গায় ফ্লাডের আগেই আমরা এটা নাইট শিফট চালু করে দিয়েছি, গাড়ির নম্বরও আছে। আর যেটা বলছেন কোথাও কোথাও ইচ্ছা করলেই আপনারা জানেন, ইচ্ছা করলে কিন্তু আমি নতুন লোক নিয়ে আমার এই কাজ চালাতে পারবো না, পারবোই না। আমার লোকেল যারা এক্সপার্ট তাদের উপর নির্ভর করতে পারে, সেই জন্য তারা নিয়ে এই সংখ্যাটা আমরা বলেছি। এবং এই জন্য আমাদের আপাতত আমরা 31 অক্টোবর পর্যন্ত নিয়েছি, পার্মানেন্ট না। বলবেন পার্মানেন্ট নিলেন না কেন? আমি হঠাৎ করে লোক পাবো না, সেই জন্য প্রতি এই যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকবে 1,53,00,000 টাকা টোটাল, আর মাসে টোটাল ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আপ টু 31 মাস, বছর না। এই জন্য 1,53,00,000 টাকা যাবে। আর এনুয়াল যাবে, যদি সবসময় রাখি 6,15,00,000। যেটা আপনি বলছেন সুদীপ বাবু, কারেক্ট, যে ফিটকো 10টা সাবডিভিশন চালায়, টোটাল সাই 2টো সাবডিভিশন চালায়, এটা ঠিক, এদের পরিষেবা ভালো না। কিছুদিন আগে আমি ক্যাবিনেটকে জানিয়েছি যে উই আর টেকিং ডিসিশন, একটা কিছু করতে যাচ্ছি। এখানে আমি সবটা বলতে যাবো না, আমরা লিগেল অপিনিয়ন নিয়েছি, কোনো প্রবলেম আছে কিনা। ওইসব জায়গায় বেশি সার্ভিসের সমস্যা, সেখানে আমরা দেখছি কি করা যায়। আমি যেহেতু লিগেল ম্যাটার, একটা কেস পেন্ডিং আছে দিল্লি ইলেকট্রিকের আলাদা একটা কোর্ট আছে, সেখানে এটা বিচারাধীন আছে। তবুও আমাদের উপরে স্টে নাই, তবে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আর এই যে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছে, আমি এটা বলতে চাই না। এখন কিন্তু লস, সারা পৃথিবীর খবর আপনারা রাখেন, গ্যাসের মূল্য বৃদ্ধি এমন এক জায়গায় গেছে, ইন্টারন্যাশনাল আমি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবো না। ওই সময় কিন্তু ছিল, আপনার যেমন প্রফিটে ছিল, এবং একবার ডিভিডেন্ডও দিয়েছে গভর্নমেন্টকে, কিন্তু এখন সে টাকা নেই। কিন্তু তারপরেও গত দেখা যায় আপনাদের লাভের সময়ও প্রথম আলো এই বিদ্যুৎ মাসুল কে বৃদ্ধি করে? সরকার, বিদ্যুৎ মন্ত্রী, রাজ্য সরকার? না, এই বইটা দেখবেন, ইন ডিটারমিনেশন অফ ট্যারিফ the appropriate commission shall determine the tariff in accordance with the provisions of the act. উনি ঠিক করবেন in for generation, supply, transmission and wheeling of electricity, wholesale, bulk of retail as the case may be within the state. এই জন্য বিদ্যুৎ দপ্তর থেকে, বিদ্যুৎ নিগম থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, আর 10টা পত্রিকাতে সব নাম আছে আমার কাছে, সব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, এরকম করতে চায়। তারপর যেটা কমিশন, সেও অ্যাডভাইস দিয়েছে। জানেন কজন রিপ্লাই দিতে এসছে, আপত্তি দিতে এসছে? অনলি 3%। আপত্তি দিতে এসছে অনলি 3%, তাদের নামও আমার কাছে আছে। তো মাননীয় কমিশন 2রা আগস্ট 2024 তারিখ শুনানির দিন ধার্য করেন। জনশুনানি সিভিলিকান্তিদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পক্ষে শ্রীমতী বিভাষা এনলাইটিং ফাউন্ডেশন পক্ষে শ্রী অনুপ উপস্থিত। অথচ প্রচুর পত্রিকায়, কোন পত্রিকায়? দৈনিক সংবাদ, সন্দন, দর্পণ, প্রতিবাদী কলম, ভবিষ্যৎ ত্রিপুরা ভবিষ্যৎ, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা টাইমস, সব পত্রিকা বলেছে বিদ্যুৎ
আমরা বলছি, আমি দেখেছি আজকে একটা পত্রিকা ডেলিগেশন গোপনে করে ফেলেছে। কথা বললে দেখতে হবে, এই পত্রিকাটা দিয়েছে। যাই হোক, আচ্ছা আমি বলে দিই একটা সময় ছিল 400-500 পিটিশন জমা পড়ে। ঠিক আছে, হতে পারে। এখন 3টা প্রশ্ন কি কারণে? আচ্ছা ঠিক আছে, কারণ এত কিছু শুনানির পরেও ওই যারা রেগুলেটরি কমিশন তারা তাদের স্ট্যান্ডে ঠিক হয়ে গেছে, কিছু লাভ হয়েছে। সজীব বাবু কারেক্ট বলেছেন। শুনুন, 2006 থেকে 2014 পর্যন্ত 8 বছর ওনাদের সময় বিদ্যুৎ মাসে বৃদ্ধি হয়েছে কত জানেন? 134%। আমাদের 6 বছরের বিদ্যুৎ মাসে 7+7 ওসব করবে, চলো 134% বৃদ্ধি করেছে। আমি এবং মাঝখানে বরঞ্চ উল্টো কমিশন বলছে তুমি রিবেট তো একবার তো বাড়াইনি, বলছে কমিশন বলছে যে নিগম তুমি রিবেট দিয়ে দাও, ডিউরিং টাইম অফ করো না, বাড়ানোর পরিবর্তে। এসব আমি বলতে চাই না। প্রথম প্রশ্ন হলো, এটা বলেছে আমরা, সেটা আমি বলেছি, বলতে কষ্ট লাগে। বিদ্যুতের বিল দেয়, আমরা রাজনৈতিক দল করি, আমাদের পার্টি বিষয়ে আমরা কারণ দেয়। কর্মক সিপিএম পার্টি অফিস 81টা বিল দেয়। কর্মক সিপিএম পার্টি অফিস কর্মক বাজারে 81টা বিল দেয়নি। রাখেন, কথা ওটা শুনতে হবে। আমি চালাবো কিভাবে বিদ্যুৎ নিগম? সেক্রেটারি সিপিএম পার্টি অফিস তেল গাছরা 50টা বিল দেয়। ব্রজেন্দ্র মালাকার কেরব সিপিএম পার্টি অফিস বিলাস ছোড়া 12টা বিল দেয়নি। সেক্রেটারি সিপিএম পার্টি অফিস গাবুছর বিলোনিয়া 50টা বিল দেয়নি। সেক্রেটারি সিপিএম পার্টি অফিস জানি দিয়ে দেবো অনেক লক্ষ লক্ষ টাকা আমার পরিমাণে সিপিএম পার্টি অফিসে। আপনি বাছাই করে একটা সুযোগ খুঁজে আরে আপনার বাছাই ইয়ে করে, না শুনুন না প্লিজ, এই যে পার্টিগুলোকে নামলে বলছেন, এগুলোতে আপনাদের দেবতুল্য কারিয়াকর্তারা যেগুলাকে সমস্ত ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, খবর আছে? যেসব নামগুলো বলেছেন সব জানি, আগুন লাগিয়ে দিয়েছে, এগুলো আমি বের করছি। হ্যাঁ, এটা আপনার তৎপর দোষ, আপনার অপদার্থতা, অপদার্থতা মানে আগুন লাগিয়ে দিয়ে আর আপনি এখন বুঝছেন। আচ্ছা গায়ে লাগে কেন? গায়ে লাগে কেন? আরে শুধু আপনাদের না বলছি, হ্যাঁ একটা বিল আছে 28,000, কংগ্রেস পার্টিও আছে, কংগ্রেস পার্টি আছে, কংগ্রেস পার্টি কম, যেটা কম আছে আমি একটা দেখছি, কংগ্রেস পার্টি অফিস এটা হলো 28,988। এটা হতে পারে, রিমাইন্ডার দিলে দিতে পারে, এটা আলাদা ব্যাপার। কিন্তু সুদীপ বাবু, আপনার বাম দিকে যিনি বসে আছেন, বিল শুনবেন? মনোমালিক শিখা রায়, শ্রী গোপাল রায়, গণসংখ্যা পত্রিকা 9,68,756 টাকা বিল। আচ্ছা সরি আমি বলতাম না, ওই খোঁচা দিলে তো আরে সপ্তাহে খোঁচা ব্যবস্থা লাভ করবো। আপনি খোঁচা দিলে তো আমি না খোঁচা দিলে আমি চুপ থাকবো। আচ্ছা ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ, একটা ডিসপিউট আছে ফর 40 ইয়ার্স মোর দেন এই বিদ্যুৎ দপ্তরে, যদিও অন্য গভর্নমেন্ট চলে 10 বছর মিটার ছিল না, কোনো সময় কোনো বিল দেওয়া হয়নি, এই নিয়ে কোর্টে কেস। সুতরাং এখানে পেনাল্টি আছে মোর দেন 8 লাখ উইদাউট এনি ফল্ট। 40 মোর দেন 40 ইয়ার্স 45 ইয়ার্স একটা ডিসপিউট, এটা চিঠি দেওয়া হয়েছে, এটা আপনার এই কর্পোরেশনকে ওরাই দিতে পারেনি, কেস করা হয়েছে, কেস পায়নি। কেস হলে
টোটালি ইট ইজ দ্য পেনাল্টি। রতনবাবু যেটা বলেছে ডিমান্ড রেজ হয়েছে পত্রিকার নামে, আমি আপনাকে বলি ইউ আর টু পেনাল্টি কখন, যখন আমার ফল্ট। If you are not giving the bill, if bill is not given, his meter is not there. Of your own estimate, you are giving the bill after 2-3 years. করোনার সময় আপনি বিল দেননি, 40 years এর একটা ডিসপুট, তাহলে আপনি এটাকে কোর্ট। আমি রতনবাবুকে বলছি, you are also lawyer. Without knowing the facts, আমি আপনাকে বলছি it should be a guilty of mind of yours. আমি আপনাকে বলছি you are lawyer also. ঠিক আছে, একটা এখানে যেটা বলছেন এটা আমি আপনাকে বলি, একটা ডিসপুটেড কেস দিয়ে এখানে বলছেন ওকে স্যার যেটা আমি বলছিলাম স্যার। আচ্ছা আরে প্লিজ ভাই, আমি তো দাঁড়িয়েছি, আমি তো আপনি তো আমার কথা শেষ হল না, উনি তো কেমন আনলেন বলছে। আমি সবটা বলতে চাই, তাহলে কি কংগ্রেসের একটা বিল 28,988, তাহলে কি বিজেপি দেয় না? বিজেপিটাও বলছি, কেন বলবো না? আমি বলছি যে অনলি ফর, নট ফর সিপিএম, নট ফর কংগ্রেস, নট ফর অল। বিজেপির একটা বিল আছে, ছোট বিল 6,000, আরো রাখেন না ভাই, কেন বলছেন? আমি এটা উদ্দেশ্য সবাইকে বলছি, পার্টিকুলার কোন কোন এলাকাতে বিলটা হয় না, এমন আপনি বলবেন কেটে দেন না কেন? কেটে দিলে বলবেন ডেমোক্রেসি নেই, এই জন্য বলছি প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নকল করতাম, কি কইছে? You have to say sorry. Distorted. আচ্ছা সরি, ঠিক আছে, একটা সাবজুডিস ম্যাটারে স্টে আছে দেখাতে পারবো। স্টে রেটা কোর্টে মামলা চলছে, না, না, না। যে এটা উল্লেখ করেছেন, যাই হোক। আর উনি যিনি বিধানসভার সভ্য নয়, ওনার স্ত্রীর নাম সরি বলেছি তো আগে, কিন্তু যেহেতু না দলিত জনসংবাদ পত্রিকা, দলিত জনসংবাদ পত্রিকা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্ন হলো, আমি এটার উদ্দেশ্য এই কটা না, এগুলি সব এই যত লাল দাগ দেখছেন সব সিপিএম পার্টি অফিস, সব সিপিএম পার্টি অফিস, আরো অনেক আরো অনেক আরো অনেক করেন, আলাদা করুন, আলাদা করুন। এখন প্রশ্ন হলো, ঠিক আছে আপনারা কষ্ট করে, আরো যদি বলি মনে কষ্ট পাবেন, আমার অনুরোধ যার যার বিল ক্লিয়ার করে দিন, এবং আপনারা আমাদের জনগণের কাছে আহ্বান করুন যে যারা বিদ্যুৎ ব্যবহার করছে, আরে এই রাজ্য তো আপনাদের, যারা কাজ করছে আপনাদের, এই কথা কি জিতেন বাবুকে জানতে হবে? গুন্ডা কানা, আরে গুন্ডা স্রষ্টা আপনারা, গুন্ডার কথা বলছেন, গুন্ডা স্রষ্টা আপনারা, এসব বলবেন না জিতেন বাবু, মুখ পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, পাবলিক এখনো ধোয়াই করেনি, এসব করবেন না। যাই আমার অনুরোধ থাকবে স্যার, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে পাশ থেকে বলছিল লাইন কেটে দেন না কেন? লাইন কেটে দেন না, জনপ্রতি একটা রাজনৈতিক দল 25-30 বছর 35 বছর ক্ষমতায়, হঠাৎ করে লাইন কেটে দেওয়া, তো এই জন্যই অনেক চিন্তা করে নিজন দিচ্ছি। যাই হোক, এগুলি ক্লিয়ার করতে বলবেন, আরো আছে। আমি যেটা মূল কথা, সত্যিবাবু একটা ভ্যালিড পয়েন্ট তুলছেন, আমাদের বিশেষ করে দুটো সংস্থা, এগুলি আমরা চিন্তা ভাবনা করছি, আশা করি 20-25 দিনের মধ্যে কিছু খবর পেতে পারবি, এর বেশি হাউসে কিছু বলতে পারবো না। তো এতে আবার বলবেন এই যে করবেন, এখন তো নতুন করে অ্যাপয়েন্টমেন্ট, ওই তো প্রশ্ন, কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল লোক নিতে হয়, তখন আমি হঠাৎ করে লোক প্রত্যেকে নতুন করে নিয়ে সিনিয়র ম্যানেজার বানাবো, এই জন্য এসব চিন্তা হচ্ছে। যাই হোক, আমরা দেখছি। জানেন এত বড় ফ্লডে, আরে শুনুন, আপনি ভাবতে যাবো আপনার ছেলে, শ্যামল বাবু আপনার ছেলে, শুনুন, আমরা কারা কাজ করে,
সোনামোড়া যারা কাজ করে সোনামোড়ার লোক, বিলোনিয়া যারা কাজ করে বিলোনিয়ার লোক। এবার ফ্লাডে শুনুন, এবার ফ্লাডে ডুব দিয়ে গ্যাং উড়াচ্ছে। চিন্তা করা যায়? ডুব দিয়ে আমার ত্রিপুরা ছেলেরা বিদ্যুৎ বাঁচিয়ে রেখেছে। জিজ্ঞেস করুন। আপনি দেখেননি মুশকিল, আপনার আপনি থাকেন না। আমার রাজ্যের ছেলেরা এই গাড়ির মধ্যে ডুব দিয়ে জ্ঞান ঠিক করছে। ছিলেন স্পটে জানবি তো? যাই হোক, জানি। যাই হোক, আমরা চাই যেটা গঠনমূলক কথা বলেছেন, যেটা আমরা বড় লাগতো না, আমি বুঝি। আপনি কি বলবেন আমি জানি। আগের কত এই আপনি যে এলাকার প্রতিনিধি, সে এলাকার আমাদের বিধানসভার কথা বলছি, কটা পার্সেন্টেজ লোককে আপনি উৎসাহিত করেছেন? বিন্দুও না। As a people representative, you can you say, বলতে পারেন সমস্ত বিরোধী দলের একটা অংশ পুরা চালাকি করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। বিদ্যুৎ নিগম চলবে কিভাবে? এসব করবেন না। আমাদের জন্মদিন এসব করে না। আপনারা যা করছেন এই রাজ্যের জন্য ভালো নয়। আগামী দিন ভয়ঙ্কর দিন আসছে কিন্তু। সুতরাং সাবধান। গঠনমূলক যেটা বলেছেন নিশ্চয়ই কাজটা কঠিন, আমি অস্বীকার করছি না। আপনারা জানেন বিরাট একটা পরিকল্পনা নিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। টোটাল আগরতলা শহর, টোটাল উদয়পুর এবং ধর্মনগর আপাতত এবং কুমড়ু, এগুলো টোটাল আমরা বেশ 2000 কোটি টাকার মতো টাকার ব্যবস্থা করছি। টোটাল যাতে আন্ডারগ্রাউন্ডে নিতে পারি একটা প্ল্যানিং চলছে, ধীরে ধীরে অন্য জায়গাতে হবে। আমি আশ্বস্ত করছি, হ্যাঁ, এটা লক্ষ্য ভিজিটেই হবে। আগে কটা ছিল? আগে 7,000 সাবজেক্ট ছিল, 7 লক্ষ, এখন 9,90,000 গ্রাহক। তো এই যে বলছি, যেটা ভালো বলেছেন নিশ্চিত আপনাদের দীপঙ্কর কিছু সব খারাপ বলেছেন আমি বলবো না, আপনিও সব খারাপ বলছেন, কিন্তু বিজেপিতে বলছেন। আমি বুদ্ধি ব্যবহার করবো। আরে চাউল ফ্রি দিচ্ছে, জলের লাইন চলে যাচ্ছে, সব কিছু করছে, এই কাজ সংযোগ করুন। গ্রাহক বাড়িয়েছেন, কয়েক ইউনিট উৎপাদন বাড়িয়েছেন, বলুন। আমাদের সোলারের মাধ্যমে শুনেন, সোলারের মাধ্যমে প্রায় 8 মেগাওয়াট বাড়িয়ে সোলার আগামী দিন শেষ হয়ে যাবে। আরে আপনারা যেটা করেছেন উইদাউট কি বলে পরিবহন দপ্তরে কেয়ার ছাড়া করেছেন, জানেন 6 থেকে 7 মাস পরিবহন দপ্তর দিল্লি গিয়ে আমি পার্সু করে অনেকটা চেষ্টা করেছি। কথা বলবেন না। পঞ্চম দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবটি যুগ্মভাবে উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন এবং শ্রী আহমদ দাস মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল, একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত 25 আগস্ট রাতে জিরানিয়া মহকুমার কৈতলাবাড়ি গ্রামের নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংঘটিত করা সম্পর্কে এখন মুক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ রাখছি। অধ্যক্ষ মহোদয়, এটা কলিং টেনশনের রিপ্লাই হচ্ছে একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত 25 আগস্ট রাতে জিরানিয়া মহকুমা কৈতলাবাড়ি গ্রামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংঘটিত করা সম্পর্কে মাননীয় বিধায়ক ইসলামউদ্দিন এবং মাননীয় বিধায়ক রামদাস এটা জানতে চেয়েছি। বিগত 25/8/2024 তারিখে রাত্রি প্রায় আনুমানিক 9টা 30 মিনিটে হঠাৎ করে রানীবাজার থানার অন্তর্গত কালীবাড়ি এলাকা দেখা গেছে বিভিন্ন স্থানে দেবী কালী মূর্তি ভাঙা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং এই খবর জানা মাত্রই আমার কাছেও খবরটা আসে। আমি সাথে সাথে পুলিশকে বলি যে সাথে সাথে এখানে পৌঁছানোর জন্য, এবং থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য
উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের অবহিত করে। খবর পাওয়া মাত্র জিরানিয়ার এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট রোয়াল এবং পশ্চিম জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হন। আমি টাইম টু টাইম খবরও নিচ্ছিলাম কি হচ্ছে আমাকে জানান, যাতে এটাকে আর বেশি না বাড়তে পারে। উক্ত স্থানে উভয় ধর্মীয় সম্প্রদায়ের লোক হঠাৎ করে জমায়েত হয় এবং তাদের মধ্যে তীব্র বাদানুবাদ থেকে ঝগড়া শুরু হয় এবং দেখা যায় ওখানে উন্মত্ত যারা লোকজন যারা ছিল সেখানে দুটি বাইকের ক্ষতি করে এবং ওই স্থানে উপস্থিত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। ওই সময় কতিপয় দুষ্কৃতকারী কিছু দোকানপাট লুটপাট সহ কিছু যানবাহন এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং সাথে সাথে সেখানে পুলিশ ও অগ্নি নির্বাপক কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং অবস্থা নিয়ন্ত্রণে আনে। তবে সংশ্লিষ্ট ঘটনায় কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কিন্তু কোনো ঘটনা সেখানে ঘটেনি। ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই গণেশ দেববর্মা রানীবাজার থানার একটি স্বতঃপ্রণোদিত মামলা উনি ওখানে নথিভুক্ত করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, বিগত 25/8/2024 ইংরেজি তারিখে আনুমানিক সন্ধ্যা 8:25 গ্রামবাসীদের থেকে সংবাদ পাওয়া যায় যে কিছু দুষ্কৃতিকারী কৈতবাড়ি কালী মন্দিরের মা কালীর মূর্তি ভেঙে দিয়েছে। এই খবরের ভিত্তিতে এলাকার যারা হিন্দু ধর্মের মানুষের মনে তাদের আঘাত লাগে। উক্ত ঘটনার খবর পাওয়া মাত্রই জিডি এন্ট্রি করা হয়, যেটা একটু আগে আমি বললাম, এবং পুলিশের পদস্থ অফিসারের নজরে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাত আনুমানিক 9:30 দুই সম্প্রদায়ের লোকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং ঝগড়া বাঁধে। ফলে 4-5 জন লোক আহত হয় এবং 5টি বাইকের ব্যাপক ক্ষতি হয়। ওই সময় জিরানিয়ার এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং পশ্চিম জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হন এবং জমায়েত লোকজনকে সরিয়ে দেওয়া হয়। আমি নিজেও ল অ্যান্ড অর্ডারের যিনি সাহেব আছেন ওনাকে আমি বললাম আপনি নিজে যান সেখানে, এবং সেখানে উনি নিজেও গিয়েছেন এবং আমাকে ফোন করে বললেন যে ওখানের অবস্থা কন্ট্রোলে আছে। এবং পরবর্তী সময়ে জানা যায় যে প্রায় 150-200 জন কিছু অপরিচিত দুষ্কৃতিকারী গ্রামে প্রবেশ করে তা বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং কিছু দোকানপাট লুটপাট চালায়। ওই ঘটনায় মোট 16টি বাড়িতে আগুন লাগে, 3টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, 2টি দোকান ঘরে লুটপাট হয়, 11টি গাড়ি এবং 3টি মোটর বাইক নষ্ট হয়। ঘটনার পরে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী তথা সিআরপিএফ এবং টিএসআর ওই এলাকায় মোতায়েন করা হয় যাতে আর কোনো গুরুতর আকার ধারণ না করে। উভয় ধর্মীয় সম্প্রদায়ের মিশ্র বসতি এলাকা আপনারা সবাই জানেন, সেখানে ওই এলাকাগুলোতে আমরা নজরদারি পুলিশের আরো বাড়িয়েছি। ঘটনার পর সামাজিক মাধ্যমগুলোতে গুজব এড়াতে আরো জেলাভিত্তিক মনিটরিং সেল গঠন করা হয়। ওই এলাকায় স্থানীয় পুলিশের পাশাপাশি 17 সেকশন সিআরপিএফ ও 190 জন টিএসআর জওয়ান আমরা মোতায়েন করি। জেলা শাসক কর্তৃক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন 2023-এর 163 ধারা মোতাবেক সম্পূর্ণ জিরানিয়া এলাকায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে 48 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়, যা পরবর্তী সময়ে 2রা সেপ্টেম্বর আমরা এটাকে বর্ধিত করি। জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য, নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়িয়ে দুই সম্প্রদায়ের সাথে যৌথ বার্তালাপের মাধ্যমে সেখানে মিটিং হয়, সৌভ্রাতৃপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য মিটিং হয়। ফলে উক্ত এলাকায় শান্তি সম্প্রীতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। তদন্তক্রমে উপযুক্ত প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ উক্ত ঘটনায় 5 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে। এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, আমার মনে হয় এই নামগুলো এখানে পড়া। ধন্যবাদ। পয়েন্ট অফ ভেরিফিকেশন স্যার, এটা সন্দেহজনক ঘটনাকে কেন্দ্র করে ইরানিয়া মহকুমার কৈতুরা বাড়িতে একটা জনগোষ্ঠীর গরিব অংশের মানুষের উপর যে আক্রমণ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলেছেন, আমরা দেখেছি এক সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য একটা সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থকে রেখে ওই দেশের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী সময় দেখলাম ওই দেশের সরকার তদন্তক্রমে সংখ্যাগরিষ্ঠ অংশে
যারা দুষ্কৃতী চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তো এখন আমরা যেটা লক্ষ্য করছি, ওই দেশে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটা ধর্মনিরপেক্ষ সরকার ছিল, সেই সরকারের উৎখাত হয়েছে এবং ওই দেশের মৌলবাদী শক্তিরা আবার ওই দেশের ক্ষমতায় আসীন হয়েছেন এবং এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক দুঃখজনক ঘটনা ঘটছে, সেখানে রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে। আমি যে বিষয়টা বলতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের ওই সময়ে আমাদের রাজ্যে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এখন একটা সন্দেহমূলক একটা ধর্মীয় প্রতিষ্ঠান কালী মন্দিরে একটা মূর্তি বিকৃত করাকে কেন্দ্র করে এই যে ঘটনাটা ঘটল বা যারা ঘটিয়েছেন, যারা দুষ্কৃতিকারী, তারা কি চিহ্নিত করা হয়েছে, এটা আমি জানতে চাই। যদি ওই জনগোষ্ঠীর সংখ্যালঘু অধ্যুষিত বা মিশ্র বসতি এলাকার জনগোষ্ঠী যারা বসবাস করছেন তাদের মধ্যে কেউ জড়িত কিনা, জড়িত হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ঠিক আছে। যদি এরা না করে অন্য কেউ করে থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করেছে কিনা। আর যারা এই সমস্ত কাজ করে তারা কোন ধর্মের লোক হতে পারে না, তারা সমাজদ্রোহী। এই ঘটনাটাকে কেন্দ্র করে দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম, ওই এলাকার মধ্যে পুলিশের উপস্থিতিতে, ওই জেলার পুলিশ আধিকারিকের উপস্থিতিতে 12 থেকে 13টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। সেখানে প্রায় 10 থেকে 12টা পরিবারে ভাঙচুর হলো, জিনিসপত্র লুট হলো, একটা গাবি সেখানে জ্বালিয়ে দেওয়া হলো, গৃহপালিত পশু সেখানে লুট হলো। ঘটনাটা যেখানে ঘটেছে, যে ধর্মীয় প্রতিষ্ঠানে ঘটেছে, তার থেকে অন্য একটা এলাকার মধ্যে এই যে ঘটনাটা ঘটলো, যারা ঘটিয়েছেন তারা 5 জন অ্যারেস্ট হয়েছেন, দেখেছি সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। আবার বিকেল বেলা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত পুলিশ সেখানে স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছেন, কিন্তু যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা তারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে সেমন ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। এটা ব্যবস্থা নেওয়া হবে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। তৃতীয় যে বিষয়টা বলবো, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি ক্ষতিপূরণ পাবেন, এবং যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, দোকানপাট লুট করা হয়েছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। এবং আমরা যেটা দেখেছি আমাদের রাজ্যে গত 6-7 দিন আমাদের দেশের মধ্যে বাংলাদেশ যখনই কোনো ঘটনা ঘটে, আমরা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের একটা জনগোষ্ঠীর মানুষ আমরা আতঙ্কিত হয়ে যাই। কেন আতঙ্কিত হয়ে যায়? এই সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে আসামে দেখেছেন, আপার আসামে, আসামের বিভিন্ন জায়গায়, আমাদের দেশের মহারাষ্ট্রে, আমাদের দেশের অন্যান্য রাজ্যের মধ্যে এই জনগোষ্ঠীর উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মামলা হয়। গত 6টা বৎসরে আমাদের রাজ্যে কোনো কোনো জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। পানিসাগরের ঘটনা, ধর্মনগরের ঘটনা, এরকম দেখেছি অনেক জায়গাতে। আমি মাননীয় স্পিকার মহোদয়ের স্যারের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা কোনো ধর্মের লোক হতে পারেন, এবং মুসলিম ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্মাবলম্বীর লোক এ ধরনের ঘটনা করেন তারা কোনো ধর্মের লোক হতে পারে না, ইসলাম ধর্মের লোক হতে পারে না। এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য সেখানে পুলিশ উদ্যোগ নিয়েছে, কিন্তু পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটছে, এটা দুঃখজনক। এবং এই যে ক্ষতিগ্রস্ত যারা, তাদের ব্যবস্থা করা, যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা বলবেন। এবং আপনারা সবাই জানে, আমরা সবাই জানি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটে, এবং সেখানে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে ঘটে। আমরা যাতে এই সমস্ত ঘটনার শিকার না হই এবং আমাদের যাতে নিরাপত্তা, যে কোনো গোষ্ঠীর যে কোনো সমাজে মানুষ হোক না কেন, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা হয়, যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয়, এটাই আমার আবেদন। ধন্যবাদ। মাননীয় সদস্যরাও কিছু বলবেন? ঠিক আছে, জিতেন বাবু। আচ্ছা, একসাথে করে নিক না, এরপরে আমি ঠিক আছে। আমি তো বিস্তারিত ভাবে এখানে বলেছি কি করলাম। পার্শ্ববর্তী আজকে অনেক সময় আমার খুব ভালো লাগলো,
মানে মাননীয় বিধায়ক ইসলাম উদ্দিন সাহেব বলেছেন, ওখানে আর সরকার সম্পর্কেও আপনি বলেছেন কি ধরনের সরকার হয়েছে। আজকে আর কালকের মধ্যে অনেকটা ডিফারেন্স আমি পেলাম, আপনাকে সাধুবাদ জানাই। এবং দেখুন, যখনই বাংলাদেশে যাই হোক, আমাদের দেশে অন্য কোনো জায়গায় কি হয় কি না হয় আমার জানা নেই, ত্রিপুরাতে কিন্তু আমরা সহাবস্থানে আমরা সবসময় চেষ্টা করি। ঘটনা হবে, তারা দুর্বৃত্ত, তাদের কোনো রাজনৈতিক পরিচয় হবে না, পরিষ্কার আইনের পথে চলবে, রেস্টও আমরা করছি, এখানে যা করার আমরা করছি, এটা আমরা করবো। আমি বললাম তো আমাদের সরকারের তরফ থেকে, এবং হোম মিনিস্টার হিসাবে আমি কিন্তু যথাসময়ে যথা কাজটা আমি করি, যাতে এটাকে না আর হয় না বাড়ে, সেই চেষ্টাটা কিন্তু আমার আছে। এবং এখানে একটা বিউটি, আমাদের একটা মিউজিক সিস্টেম আছে, আমাদের বন্ডিং আছে আমাদের ত্রিপুরার মানুষের। এই ধরনের ঘটনা, সাম্প্রদায়িক এই যে সমস্যাটা, এটা আমি 80 দাঙ্গার কথা বলছি না, বাকি এমনিতে যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা সহাবস্থানের দিকে আমরা সবসময়, বিশেষ করে এই যে সম্প্রদায়ের বললেন, আমাদের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা ত্রিপুরাতে খুব কম, এক দুটো হতেই পারে, কিন্তু দেখতে হবে যে আমাদের মানে গভর্নমেন্ট স্পন্সর কিনা বা কোনো স্পন্সর কিনা, সেই দিকে আমাদের নজর এরকম তো নেই। আমরাও চাইনি এরকম ঘটনা ঘটে, এবং সেই দিকে আমাদের নজর আছে। আর যেটা বললেন, এখানে আমি তো নামগুলো বললাম, কারা অ্যারেস্ট হয়েছে, নামগুলো বললে আপনি বুঝতে পারবেন কোন সম্প্রদায়। এখানে দরকার নেই, আমি এর জন্য নামগুলো বলিনি। তো আমার কথা হচ্ছে যে এখানে কোনো ধর্ম বা কোন পার্টির এইসব দেখে হয় না, আমি তো পরিষ্কার বারবার বলছি, যারা দুষ্কৃতি তাদের কোনো ধর্ম হয় না। এখানে আমাদের এমপি সাহেবও বলছেন এদের কোনো ধর্ম হয় না। আইন মাফিক সাহায্য করাতে নিশ্চয়ই আমি করবো। ঠিক আছে, আর দরকার আছে কিছু? এরপরে বলার পরে স্পিকার স্যার, চর্বিত চর্বণ চর্বিত চর্বণ তো কেন করতে হয় স্যার? না না না, এত বড় একটা সিরিয়াস ঘটনা যদি আপনি হালকা করে দেন। না না, হালকা আমি করিনি, স্যার, আপনি রিপিট করুন। বলেছেন যারা ভুক্তভোগী তাদের মর্ম বুঝতে পারছেন না না, সবাই বোঝে, সবাই বোঝে যে বিষয়টা হলো, নিজেকে শুধু মহান ভাববেন না, না মহান না, সেকুলার আপনাকে মহান ভাবিয়েন, আপনি মহান হন। না না, ধর্ম নিরপেক্ষ মানুষ সবাই বোঝে। ঠিক আছে, সেটা প্রশ্ন করতে দিন। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আদ্যপান্ত সেখানে সেই বিকাল থেকে বা সন্ধ্যা থেকে যে ঘটনাগুলি হয়েছে তিনি খবর পেয়েছেন এবং ল অ্যান্ড অর্ডার অথরিটিকে পাঠিয়েছেন, এগুলো এখানে বলেছে। আমি যে কথাটা বলতে চাই, প্রথমত হলো একটা মন্দিরে একটা মূর্তি ডিফেন্স করা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। স্বাভাবিকভাবেই শুধু সেই ধর্মাবলম্বী মানুষ না, সমস্ত ধর্মপ্রাণ যে কোনো ধর্মেরই হোক, কেউ এটাকে সমর্থন করবে না, এটাকে নিন্দা করবে, অত্যন্ত গর্হিত। কিন্তু সেই ঘটনার কারণে মাননীয় ইসলাম উদ্দিন সাহেব কিন্তু বলেছি, আপনি হিন্দু মুসলমান তো লিখবেনই না, সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ লিখবেনই না, বলবেন দিদি হোক। সেই ঘটনাকে কেন্দ্র করে আরেকটা অংশের মানুষ তাই ঘটনা করেছে কি চিহ্নিত হয়েছে, প্রমাণিত হয়েছে, তাদের উপরে ঘটনা হলো। কাজে এই যে বাতাবরণ তৈরি হচ্ছে বিগত কয়েক বছর ধরে, অত্যন্ত উদ্বেগের, এটা বন্ধ হবে কিনা। এক, দুই হলো যাতে বলেছেন যে পুলিশকে জানিয়েছেন, পুলিশ গেছে, আমি ইনফর্ম হয়েছি, আমি সাবরুমে ছিলাম। 8টা নাগাদ, সন্ধ্যা 8টা নাগাদ প্রথম আমি পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার সাহেবকে বলি, there is an incident. He বলে, sir, I'm here now. I'm pushing adequate number of forces there. Nothing will happen. 9:30 নাগাদ উত্তেজনা বাড়ছে এবং শুনলাম একজন মাননীয় মন্ত্রীও সেখানে আছেন, খুব ভালো। আমি ওনার নাম শুনে খুব আশ্বস্ত হয়েছি, ওকে তাহলে যাই হোক হবে না। তারপরও অ্যাপ্লাইন করছে সেখানকার পাবলিক, যেন কিছু একটা ঘটে যেতে পারে। আমি আবার ফোন করলাম 9:30 PM। কি হল? উনি আমাকে অ্যাসিওর করলেন, স্যার আই এম হিয়ার,
আমি নিজে এখানে আছি, nothing will happen. Adequate forces are with me. কিন্তু ঘটনা হয়ে গেল, আপনি বলছেন ঘটনাগুলি বিবরণ, আমি এগুলো উল্লেখ করছি না। আমার বক্তব্য হলো দুটো দিক। কোথাও এরকম ঘটনা ঘটলে এক শ্রেণীর নিরীহ মানুষ তারা টার্গেটেড হয়ে যাচ্ছে। আরেকটা কলিং টেনশন ছিল, এটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি তখন, লন্ডন ছড়া, সেটাও এরকম। এসপি সাহেব সকাল থেকে সেখানে ছিলেন, সাফিসিয়েন্ট ফোর্স ছিল, কিন্তু কোথাও ঘটনা আটকাতে পারছে না বা আটকাচ্ছে না। ইনক্লুডিং গতকাল যার একটা কন্টেনশিয়াস ইস্যু আলোচনা হলো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী গোপালের মতো এগুলো ঘটতে দিচ্ছে। হাউ লং দিস উইল কন্টিনিউ? হ্যাঁ, পুলিশ যাচ্ছে, আপনি খবর পাচ্ছেন, আপনি নির্দেশ দিচ্ছেন, কিন্তু আপনি নির্দেশ কার্যকরী হচ্ছে না। এ রাজ্যের মানুষের জীবন, সম্পত্তি, নিরাপত্তা এভাবে শোকে থাকবে কিনা, তার জন্য যারা এরিং অফিসার, তারা যাদের উপস্থিতি এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে, আমার স্পেসিফিক রিকোয়েস্ট এবং আমি রিভিশন চাই, whether these faulty officers will be booked for the reduction of the duties. থাকছেন কিন্তু ডিউটি পালন করছেন না, এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে এই ত্রিপুরার যে আইন শৃঙ্খলা আর কখনো মাথা তুলে দাঁড়াবে। কাজে এই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন কিনা, দিস ইজ মাই হাম্বল কোয়েশ্চন টু ইউ। আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। প্রথম যে দুটাই লাইন করেছেন 25 তারিখে কথা উল্লেখ করে বিভিন্ন স্থানে দেব দেবীর মূর্তি ভাঙ্গন নিয়ে, ওই সময়ে একটা স্থানে এই জায়গাটা কালেকশন এনজয় করে পড়বে, বিভিন্ন স্থানে সেই সময় হয়নি, পরবর্তী সময় অন্য জায়গা হয়েছে, কিন্তু আপনি পড়েছেন বিভিন্ন স্থানে দেব দেবীর মূর্তি ভাঙ্গন নিয়ে। আমার প্রশ্নটা হচ্ছে একটা ইদানিং কালে পুলিশের সামনে যতগুলো ঘটনাগুলো ঘটছে সবগুলো পুলিশের সামনে হচ্ছে, রাজনৈতিক সন্ত্রাসী হোক, দাঙ্গার পরিস্থিতি হোক, গন্ডাছড়াই হোক, কৈতারবাড়ি কিংবা দুর্গানগরী হোক, all incidents are happening in presence of পুলিশ। পুলিশ আগে একটা সম্মান, একটা ভয় ভীতির চোখে আমরা দেখতাম, এখন পুলিশ টেকেন ফর গ্রান্টেড। এই পুলিশের স্পাইন যে ভেঙে চুরমার, আপনি নিশ্চয় ওয়াকিবহল আছেন, এবং সবগুলো ঘটনা পুলিশের সামনে হচ্ছে। Why this is happening? Why police, in spite of having sufficient number of force with them, whosoever is leading, be it the SP or additional or OC or whosoever, they have got force. And with limited force, if they have the minimum power also, they can disperse the mob. That is not happening. And the goons, I will not classify them into any political color. A goon is always a goon. These goons are taken for granted. They are taking law in their own hands. It's a matter of concern. পুলিশের সামনে ঘটনা হয়, পুলিশও মার খায়, পুলিশও জোর হয়। হ্যাঁ, আমার বারবার পায়ে আঘাত পড়ে না, আমার দাঁত আঘাত পড়েছে, নাক ফাটেছে, মাথা ভেঙেছে, শুধু পায়ে নয়। আপনার জ্ঞাতার্থে বলছি, 8 বার আক্রান্ত হয়েছি। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর, মাই মোস্ট ফেভারিট পার্সন সিটিং ইন দ্য চেয়ার, আপনার আমাদেরই আমি 8 বার আক্রান্ত হয়েছি। বারবার পায়ে, কালকে আপনার বলেছেন যে আমি কিভাবে এটা বারবার পায়ে আক্রান্ত, মানে উনি আক্রান্ত হন, পায়ে একবারে আক্রান্ত হয়েছি। This apart. Please ask your police, you are the police minister, the home minister, to pull up their socks. The way things are moving, it will end in disasters. At that point in time, neither your DGP was enjoying life over here, he will be not in a position, even if you order it, it will not be in a position to control the situation. Things are moving, mark my word, things are moving in that direction. It's high time you pull up your socks. Ask the DGP and the officers to pull up their socks and maintain the law and order. We do not want any favor. আপনাকে বলুন,
রেস্ট হয়েছে আর্সেনিক লুটিং। আমি ছেড়ে দিলাম, মাথা ফেটেছে দেখে ওগুলো ছেড়েই দিলাম। 320 320 এখন তো নতুন ধারা খেয়েছে আমি জানি না, এগুলো আমি ছেড়ে দিলাম। আর্সেনিক লুটিং, is it a billable section? Is it a billable section? Those who are arrested, they have been enlarged on bail. Either forward police investigation, forwarding report, তার সিডি কিংবা সেকশন, যে সেকশনে নতুন যে আইন, যে সেকশন আমি আই এম নট দ্যাট মাচ অ্যাওয়্যার অফ দ্য নিউ আইন, এখনো রপ্ত হয়নি, ওই সেকশন গুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট ইন্ট্রোডিউস হয়নি বলে they have been enlarged on bail. The message, what has gone to the message? What is the message has gone to the courts? आप आग लगाओ, लूटो, मारो, पीटो, জামিন তো মিলেগে, জামিন তো পাবোই, বিল তো পাবোই। মেসেজ ইজ আউট এন্ড ক্লিয়ার টু দ্য কোর্টস। সারা জীবন একটা বার্তা চলে গেছে। তাহলে এই যদি বার্তা যায়, তাহলে এই লোক দেখানো এরেস্টে কোনো মানে নেই। আমি বলবো এই লোক যখন এরেস্ট না করে, বরঞ্চ দুটো সমাজকে বসিয়ে মিউচুয়াল করে কেস তুলে নিলেই ভালো। এটা নিয়ে আর অগ্রসর হওয়ার লাভ নেই, কারণ কনসিকুয়েন্স কি সো মোটো মামলা রেজিস্টার, পুলিশ রেজিস্টার সো মোটো মামলা, উইটনেস পুলিশ পাবে না আগামী দিনগুলো। তো এই লোক দেখানো মামলা তিক্ততা না বাড়িয়ে আমি সাজেশন দেবো, আমি বলবো উভয় সম্প্রদায়কে দিয়ে বসিয়ে জিনিসটা যেন আর না বাড়ে। কারণ যারা কেস খেলছে এরকম একটা থাকবে, দেখলে নিজের বাদ দরকার নেই। কারণ আইন যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট না হয়, লোক তখন তারপর তারপর বেল, কোর্ট থেকে বেল, কোর্টে চালান, তারপর বেল, ফিনিশ, এগুলো কিছু হবে না। সেকেন্ড আপনি বলছেন আইনের কনসাল্ট করবো, অফিসারদের সঙ্গে কনসাল্ট করে রাইটিং এ, এটা মিনি রাইটিং এ সর্বস্ব পুড়ে গেছে, গাড়ি পুড়েছে, 2 চাকা পুড়েছে, বাড়ি ঘর লুটপাট করে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কেউ কন্ট্রোল করে অনেক চেষ্টা করেছেন কন্ট্রোল করা, এটা বিয়ন্ড কন্ট্রোল। এটা আন্দোলনের মত থাকে সম্মানে করার জন্য। তো আমার অনুরোধ থাকবে, অতি অবশ্যই এতদিন বসে রয়েছে, আমি তো ভেবেছেন বলে কিছু গেছে ডিএমএর তরফ থেকে, এক্ষুনি শুনলাম যায়নি। আমার অনুরোধ থাকবে অতি অবশ্যই তাদের বাড়ি ঘর যেন তুলতে পারে, অন্তত নতুন সাহায্যটুকু সরকার থেকে বিতরণ করা হয়। আরেকটা যেহেতু কণ্ঠছড়া কথা বলেছেন, আপনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন 25,000 টাকা, আপনার বলার পর 70,000 টাকা, টোটাল 95,000 টাকার বেশি এক পয়সা, এক টাকা এখন ঢুকে নেয়। এখন 95,000 টাকাতে তারা ঘর করতে পারতেছে না, খাটো কিন্তু কিছু তো নাই, বাসনপত্র ব্যাগ করে কিছু কিনতে পারতেছে। আপনি যে প্রতিশ্রুতিটা দিয়েছেন, আমার বিশ্বাস খুব দ্রুত তার সাথে অক্ষর অক্ষরে সেটা পালন করবেন আপনি। গন্ডা ছড়ার ওই শরণার্থীদের জন্য স্টিল দেয়ার ইন দ্য many of them are in the relief camp, and SDM ওখানকার বলবেন, SDM বারবার এদেরকে টানতে দিচ্ছে, এই বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, কেন পজিশন টু বোঝে। একটু ব্যাপারটা একটু খোঁজ খবর নেবেন, ফলো আপ করবেন। আর আমার অনুরোধ থাকবে, এই দুর্গানগরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্বস্ব খুলিয়েছে, এই 20-25-30টা পরিবার, তাদেরকে অর্থনৈতিক সহায়তা পর্যাপ্ত পরিমাণে করার জন্য আমাদের তরফ থেকে দাবি থাকবে। এটা করবেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী জানাবেন তারপর। দরকার নাই তো, একই তো, 3টা হয়ে গেছে। না, আমি রিপ্লাই দিচ্ছিলাম। না, আমি আপনাকে রিপ্লাই, আমার একটা পার্সোনাল ইস্যু। না, আপনাকে রিপ্লাই, না, আরে বাজানোর জন্য ঠিক আছে। শুনুন কি বলছি, আপনার কোন দাঁড়িয়ে কোয়েরি করানোর as per rules পারেন না, স্টেটমেন্ট দিতে পারেন। when you are asked, when someone will query you, you can give a statement. You can't make a query, you are also a cabinet minister. এই মাইক ম্যান, না ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আপনি বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সুদীপ বাবু প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব এবং মাননীয় বিধায়ক আমাদের সুদীপ রায় বর্মনও বলেছে, আসলে ওই ঘটনাটা আমি জানি, আপনি জানবেন ওটা, কিন্তু এরকম না। আপনার মনে আছে, আপনি বলছেন বিজেপি আসার পরে আপনার উপর বেশি
মিট পাচ্ছেন বেশি পড়েছে, এর আগের কথা কিন্তু ভুলে গেছেন আপনি। প্লিজ আপনি বলুন, আপনি আমার প্লিজ করুন। এবং আপনি যখন জীবিতে ভর্তি ছিলেন আমিও কিন্তু গেছি আপনাকে, তৎকালীন সময়গুলো ভুলিবেন না। এবং আমার কাঁধে ধরে ধরে কিন্তু আপনিও বেরিয়েছিলেন, মনে আছে? এর জন্য এই পায়ের কথা আমি বললাম, এবারও দেখলাম বারবার এই পায়ের কথা, হয়তো মাথায়ও লেগেছে, কিন্তু পায়ের কথাটা আসাতে আমি বললাম, এরকম না। আমি গেছি তখন ওদের সময় তো আরো বেশি, এগুলো ভুলে যাচ্ছেন কেন এখন? কেন ভুলে যান? কি না করেছে আপনাকে বিশেষ করে বলুন, মাঝে মাঝে এত বেশি মিলে গেলে হবে না, বেশি মিলবেন না প্লিজ, মুশকিল হবে। একটু একটু আলাদা একটা সেপারেটিং পেপার দিয়ে দিন, তাহলে না। একটা সেপারেটিং পেপার আছে আমাদের। না প্লিজ, আমি আমি যেটা বলছি আর কি, আপনাকে তো আমি চিনি, আজকে থেকে চিনি না, এবং আপনার জন্য দুঃখ হয়, আপনার উপর যা করেছেন ওনারা, আপনার সত্যি আমার দুঃখ হয় এক এক সময়। আপনি এসেছিলেন না আমাদের এখানে, যাই হোক আপনি আবার আপনার ভালো বুঝে চলে গেছেন। তো আপনার আজকের যে মূল্যবান কথাগুলো আমাদের বলেছেন, সত্যিই আমি আমি নিশ্চয়ই দেখবো। আর এগুলো কিন্তু চলবে, এটা বলার অপেক্ষা রাখে না। যখন বিরোধী দল থেকে যখন থাকবে তখন এই কথাগুলো কিন্তু রিপিট চলতেই থাকবে, কিন্তু দেখতে হবে এখন এই বর্তমানে আমরা কি করছি। আপনি দেখুন প্রতিটা ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি, এবং এমন না যে কাউকে ছেড়ে দিচ্ছি, পুরো কিন্তু জেলে হাজারও পাচ্ছে, এরকম আছে অসংখ্য ইনস্ট্যান্স আপনি দেখতে পাবেন এর মধ্যে। যে আমাদের মুখে মুখে সব না চেষ্টা করছি, এটা কিন্তু আপনাদের বলতে হবে যে কে না চায় যে আইনের পথে চলো, সাজা পায় আইনের মাইনে। ওখানে পুরোহিতের বিষয় একটা আছে, আবার ওই অ্যাডভোকেটের বিষয় আছে, আছে না? তো অ্যাডভোকেটরা প্রপারলি সেটাকে প্লেস করা। আপনি যেটা বললেন থাকে, এই যে ঘটনা আপনি বলছেন যে একটা সমটো একজন এসআই এর ইয়েতে হয়েছে, নো, দ্যাট ওয়াজ নট ফ্যাক্ট। আক্রান্ত পরিবারের মহিলারা তারা এফআইআর করেছেন, বেসড অন দ্যাট এফআইআর এরা অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, হতে পারে না, আমি শেষ করছি। বেসড অন দ্যাট এফআইআর, এখন এই যে ঘটনা, বাড়ি পোড়ালো, সম্পত্তি পোড়ালো, এটা
Handicraft Development Corporation Limited for the year 2021-2022 on the table of the House. Honorable members are requested kindly to collect the copies of the annual reports from the notice office of the Tripura Legislative Assembly. মাননীয় সদস্য মহোদয় অবগত জন্য জানাচ্ছি যে রাজ্যের 5টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 6টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। প্রথম 4টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন বামুটিয়া, প্রতাপগড়, যুবরাজনগর এবং বিলোনিয়া বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য যথাক্রমে সর্বশ্রী নারায়ণ সরকার মহোদয়, শ্রী রামদাস মহোদয়, শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয় এবং দীপঙ্কর সেন মহোদয়গণ। বাকি দুটো পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন ঋষ্যমুখ বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়। এখন আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লিখিত পিটিশনগুলো সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, as per provision of Rule 255 of Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have to report to the House that 6 numbers of petition signed by local inhabitants of various areas under 3 Bamutia, 13 Pratapgarh, 57 Jubarajnagar, 35 Bilonia and 37 Rishyamukh Assembly constituencies, and these are duly forwarded by Sri Narayan Sarkar, Honorable Member, Sri Ramu Das, Honorable Member, Sri Shoilendra Chandra Nath, Honorable Member, Sri Dipangkar Sen, Honorable Member, and Sri Ashok Chandra Mitra, Honorable Member, relating to different kinds of construction work like roads with clear blocks, maintenance, carpeting, widening of them, and construction of trees, etc. Thank you. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা ও নিয়মাবলী বিধির 257 নং ধারামূলে উল্লিখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। Financial business discussion and voting on the demands for the excess grants for the financial year from 2022-23. সবার পরবর্তী কার্যসূচি হল 2022 এবং 2023 আর্থিক বছরগুলোর ডিমান্ডস ফর এক্সেস গ্রান্টস অনুমোদন চাওয়া ও ভোট গ্রহণ। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে উক্ত অর্থ বছরগুলির এক্সেস গ্রান্টস অনুমোদন চাওয়ার কারণ উল্লেখ করে বক্তব্য রাখার অনুরোধ করছি। স্পিকার মহোদয়, যে ইন্ট্রোডিউস করেছি, হ্যাঁ গোপাল হোসেন বলছিলেন কিছু বলবেন? Mr. Speaker, sir, this is convinced every year budget estimate for budget system supplementary grant. তাহলে 2022 এবং 23 ফাইন্যান্সিয়াল ইয়ার একটা এস্টিমেট অফ বাজেট হয়েছে, কনসোলিডেটেড ফান্ড হয়েছে, এক্সপেন্ডিচার এবং বছরের শেষে আপনার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট দিয়েছে। নাও আফটার 2 years আপনি আবার আমাদের অ্যাক্সেস, আমাদের এক্সপেন্ডিচার জন্য এখানে আমরা দেব, দিতে হবে আপনার মেজরিটি। কিন্তু I should say, Mr. Finance Minister, you are also well acquainted regarding finance. কিন্তু এটা ধরতে হবে যে this is the failure of the finance department. আপনাকে আমি বলছি, you are to take care of it. আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটু আর একটু বেশি দপ্তর করতে হবে এবং এটাকে কাউন্সিলিং। আদারওয়াইজ 2 বছর আগে এক্সপেন্ডিচার দাঁড়িয়ে এখানে বিল পাস করা হয়েছে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, তারপরেও এখন বলছে যে আমাদের টাকা মঞ্জুর করতে। হ্যাঁ, টাকা এক্সপেন্স হয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট, আমরা কেন না করি? কিন্তু ইউ হ্যাভ টু অ্যাডমিট ইউ আর এ গুড জেন্টলম্যান
আমাদের মুখ্যমন্ত্রী জেন্টলম্যান, সবাই বলে। কিন্তু আমাকে অনেক সময় বলতে দেওয়া হয় না, ওনার উপর কিছু প্রেশার আছে, আমি জানি, মাননীয় অধ্যক্ষের মতো। কিন্তু আমি বলি যে আজকে যে আপনার টাকাটা চাইছি, এই সুবিধা তো আপনি 2022 এসে আপনি যদি অর্থমন্ত্রী থেকে থাকেন, এই প্রিভিলেজটা আপনার ছিল। Why you did not mention at that time? Why now extra money you are claiming? First, investment. It is the failure of your finance department. আমি আপনাকে আহত করতে চাই না। It is not the system. It should not be repeated. Thank you, sir. স্পিকার মহোদয়, আমাদের মাননীয় বরিষ্ঠ সদস্য গোপাল চন্দ্র রায় মহাশয় যে এক্সেস এখানে এক্সপেন্সিভ ডিমান্ড এর কথার উপর উনি বলেছেন, সাধারণত কি সাধারণত রিভাইজ এস্টিমেটস এর বাইরে যদি কোনো খরচ হয়ে থাকে তা এক্সেস এক্সপেন্ডিচার হিসেবে পরিগণিত এবং তা রেগুলারাইজ করার জন্য অ্যাসেম্বলিতে আসতে। বিগত বছরগুলিতে এক্সেস এক্সপেন্ডিচার হয়েছিল এবং তা রেগুলারাইজ করার জন্য অ্যাসেম্বলিতে আনা হয়েছে। যদিও 2021-22 অর্থ বছরে কোনো এক্সেস এক্সপেন্ডিচার হয়নি, তা অটোমেটিক্যালি রেগুলারাইজের প্রয়োজনীয়তা আসে। এক্ষেত্রে আমি তো এক্সেস এক্সপেন্ডিচার 2022-23 অর্থ বছরে বলেছেন, কিন্তু এক্ষেত্রে প্রিন্সিপাল এজি ত্রিপুরা চিঠি নাম FA/1-1-23/3540 তারিখে 13/8/2024 অনুসারে PWRNB 2022-23 অর্থ বছরে বাজেট কমিশনের বাইরে কোনো অতিরিক্ত ফান্ড রিলিজ করা হয়নি। এই বর্ধিত ব্যয় হয়েছে যেহেতু রোড ডেভেলপমেন্ট চেজ এর প্রভিশনে যে রিসিপ্ট হেডে রাখা হয়েছিল তা রেভিনিউ হেড অফ অ্যাকাউন্টে ছিল। রোড ডেভেলপমেন্ট ওয়ার্কস না হয় রোড ডেভেলপমেন্ট চেজের ফান্ডে। উক্ত বছর সব রোড ডেভেলপমেন্ট ওয়ার্কস মূলধনী ব্যয় হিসাবে নেওয়া, যেহেতু সম্পূর্ণ খরচ মূলধনী ব্যয় হিসেবে নেওয়া হয়েছে। স্যার, পয়েন্ট অফ অর্ডার। আমি কি বলেছি, মাননীয় মন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার, আপনার মনিটরিংটা ভিজিলেন্সটা আরো বেশি হওয়া উচিত। কারণ আপনার ডিপার্টমেন্ট এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আপনার বছর শেষে নিয়েছেন, ফেব্রুয়ারি বা মার্চে যেটা, তখন আপনি যদি মনিটরিং থাকতো তাহলে এক্সেস এক্সপেন্ডিচার মার্চে যখন আপনার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আমরা দিয়ে থাকি এবং এখন যে আনছি, ইট ইজ নট ইউর ফল্ট, বাট আমার রিকোয়েস্ট হবে you have to give more attention and you have to do more monitoring on your finance department. আমি অনেকগুলি ক্ষেত্রেও দেখেছি, আমি বলছি, আমি লক্ষ্য করছি ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ব্যাপারেও আমি আপনাকে পরে বলবো, টাকা দেবেন আমি বলবো, তবে এটা আজকে পাস হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে আপনার মনিটরিংটা আরো বেশি থাকবে। আপনার এক্সপ্লেনেশন আমি চাই। থ্যাংক ইউ। মাননীয় সদস্য, আমি কথা কিন্তু শেষ করতে দেন না। আবারও বলছি, কোনো এক্সেস এক্সপেন্ডিচার হয়নি। এটা হেড থেকে হেডে চেঞ্জ হয়েছে, এটার জন্য আপনাকে বলার জন্য এটা বলছিলাম, কোনো এক্সেস এক্সপেন্ডিচার হয়নি। কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি রোড ডেভেলপমেন্ট সেজের ফান্ড থেকে এটা রোড ডেভেলপমেন্ট ওয়ার্কসে হয়েছে। উক্ত বছরের সব রোড ডেভেলপমেন্ট ওয়ার্কস মূলধনী ব্যয় হিসাবে নেওয়া, যেহেতু সম্পূর্ণ খরচ মূলধনী ব্যয় হিসেবে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে রিসিপ্টের ক্ষেত্রেও বুক ট্রান্সফারের মাধ্যমে এজি অফিস তা রেভিনিউ হেডে পরিবর্তন করে। আমি ক্যাপিটালের রিসিপ্টে নেওয়ার কথা ছিল, কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটা সময়মতো সাবমিট না করার কারণে এজি অফিস তা করতে সক্ষম হয়নি। ফান্ড অ্যাক্সেস হয়নি। আমি এটা বলছি, আপনি বলতে যে হয়তো অ্যাক্সেস করেছি, আমার বাজেটে ছিল পরে নিয়েছি, ঠিক তা নয়। আমি জাস্ট বলতে মাননীয় বলছি, দিস ইজ দ্য ফল্ট অফ দ্য আইদার পিডব্লিউডি অর ইউর ডিপার্টমেন্ট। এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখানো হয়। দিস ইজ ট্রু স্যার। মাননীয় বক্তব্য শেষ তো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইট ইজ দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার।
আপনার বোধগম্য হচ্ছে কিনা আমি জানি না। ঠিক আছে, এটা either your PWD আপনার বোধগম্য বলে department চলো। or your finance department or to calculate capital expenditure at that time. ঠিক আছে, Is it? ওকে। মাননীয় অর্থমন্ত্রী আনিত এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাব বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাহলে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি উক্ত অর্থ বছরের ডিমান্ড ফর অ্যাক্সেস গ্রান্টস সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গ্রহণ করা হলো। সভার পরবর্তী কার্যসূচি হলো ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, the Tripura Appropriation Bill 2024, the Tripura Bill number 6 of 2024, be considered by this. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই এই বিলটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হলো। সবাই উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বর্তমান করার ব্যবস্থা করতে আমি বিধানসভা সচিব মহোদয় অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, বিল নাম্বার 6 অফ 2024 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি। Mr. Speaker, sir, this bill is passed. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাব পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, অতএব সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিয়েছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলো বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, উক্ত বিলের ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হইল। এখন এই বিলের অন্তর্গত অনুসূচিতে শিডিউল ভোটে দিয়েছি। বিলের অন্তর্গত অনুসূচি শিডিউলে বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের অনুসূচিতে এই বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, এই বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 6 অফ 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় সদস্য এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2024 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, that the Tripura Housing Board Second Amendment Bill 2024, Tripura Bill number 5 of 2024 be taken into consideration and that the bill be passed. ঠিক আছে, এখন পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভরে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করার জন্য বলে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। এই সবার কর্মসূচি এখন সভা কর্মসূচি হল ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024, বিল নাম্বার 5 অফ 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Be passed. এখন আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী উত্থাপিত প্রস্তাব করে দিচ্ছি। এই প্রস্তাবটি হল ত্রিপুরা হাউসিং বোর্ড
সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2024 পাস করা হোক। যারা প্রস্তাবে পক্ষে আছে তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবে বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হল। মাননীয় সদস্য সভা কার্যালয় ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স 8th Amendment Bill 2024 ত্রিপুরা বিল নাম্বার 7 অফ 2024 এর সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Mr. Speaker, sir, the Tripura State Goods and Services Tax 8th Amendment Bill 2024, the Tripura Bill number 7 of 2024 be considered. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স 8th Amendment Bill 2024 ত্রিপুরা বিল অফ 7 অর 24 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হ্যাঁ বলবে, যারা বিপক্ষে তারা না বলবে। আমি মনে করি না বলার কেউ নেই, অর্থাৎ প্রস্তাবটি সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। পাশে যেবার বলে দিই পাশে গেছে বক্তব্য না, বিলটা অ্যাকসেপ্ট হয়েছে, পাস হয়। আপনি স্যার আপনি রতন বাবুর সঙ্গে মাঝে কথা বলছেন। আমি বলছি স্যার, এই যে এই ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এখন যেটা এনেছে মাননীয় ফর কনসিডারেশন, এখানে বলবো যে এখানে অনেকগুলি সেকশন, অলমোস্ট অল দ্য সেকশন এখানে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। আমি আপনাকে বলছি যেটা এখানে টেকনিক্যালি অ্যাকর্ডিং টু the clause 1 of the article 207 of Constitution of India, এটা মানি বিল, এটা গভর্নরের এটা required to be the bill in the required to the consent of the governor. এটা নেওয়া হয়েছে কিনা এখানে পরিষ্কার বলেছে নিতে হবে, কিন্তু নেওয়া হয়েছে বলেই এখানে পেশ করতে হবে। According to clause 1 of article 207, the Constitution of India will be required for introduction of this bill in the Tripura legislature. তবে স্যার এখানে একটা প্রশ্ন থাকে যে বিলটা কনকারেন্স নেওয়া হয়েছে। উনি যদি বলে কনকারেন্স নিয়েছেন, then I can proceed for that. বলুন কনকারেন্স নেওয়া হয়, বলবো না এমনি বললে ইয়েস হয়। Now is thank you. Then, but yeah, you ought to mention. আপনি বলেছেন যে কনকারেন্স নিতে হবে, বাট কনকারেন্স নেওয়া হয়েছে আর নিতে হবে, ইজ নট দ্য সেম ওয়ান। এইটা লাগতো নেই না না, এখানে আইদার আপনার প্লেসমেন্ট বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইজ সামথিং রং। এখানে উচিত ছিল as per clause 1 of the article 207 of Indian Constitution, the permission was already been taken as a money bill. Money bill আপনি এখানে প্লেস করতে গেলে কনসেন্ট নিতে হবে। সেকেন্ড স্যার এখানে যে বিলটার যে অনেকগুলি আমি বলতে গেলে 1 ঘন্টা লাগে, বলবো এটা যেখানে অনেকগুলি ধারা অ্যামেন্ডমেন্ট করছে এবং এটার মধ্যে মেইনলি সেকশন 74 এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। এখানে 70 সেকশন 73 74 এগুলি উঠিয়ে দিয়ে 74টা এখানে করছে, ভালোই করছে। এখানে কিন্তু করতে গিয়ে এখানে লিখেছে প্রোভাইডেড দ্যাট নো নোটিশ শ্যাল বি ইস্যুড ইফ দ্য ট্যাক্স, আমি পেজ নাম্বার 7 করছি মাননীয় মন্ত্রী, tax which has not been paid for short period or erroneously referred or where input tax credit has been wrongly availed or utilized in a financial year is less than 1000 rupees. আমি আপনাকে ট্যাক্স যদি 1 টাকা পেনাল্টি যদি 1 টাকা, ইট ইজ দ্য পাবলিক মানি। এটা রিকভারি করার জন্য 1000 লেস হলে আপনি কেন নোটিশ ইস্যু করবেন?
আমি আপনার নলেজ জানি এই যে আপনার ফাইন্যান্সিয়াল 22, 24, 25 এ আপনি লিখেছেন 1,000 টাকার নিচে যদি ট্যাক্স পেনাল্টি বা ইন্টারেস্ট তার জন্য নোটিশ দেওয়া হবে না। এটা কি পাবলিক না? এইটা আপনি একটু দেখবেন। এটা আই থিঙ্ক ইট শুড বি ডিসকাস লেন্থ এবং ডিসকাস করে এটা নোটিশ দিতে হবে। 1 টাকা পাওনা থাকলো, পেনাল্টি থাকলো, 10 টাকা থাকলো, আপনাকে নোটিশ দিতে হবে। সেকেন্ড, আপনি এই পৃষ্ঠায় 7 পেজে আপনি 1 সাবসেকশন 1 of 5 74A 5 এর 1 রোমান 1 এ আছে any reason other than the reason of fraud and any willful mismanagement or suppression of facts to evade tax shall be equivalent to 10% of tax due from the such person or 10,000 rupees whichever is higher. That 10,000 আপনি বলেছেন জিএসটি তে অনেক সময় 2-3 কোটি 4 কোটি টাকা হয়, ওটা 4 কোটি টাকা 10% 40 লাখ, এখানে 10% হায়ার হবে 40 লাখ। তাইলে তা আপনি যদি যে টাকাটা আপনি কালেক্ট করেন বিজনেস হ্যান্ডেল সেই টাকাটা কিন্তু আমাদের কনজিউমার থেকে নিয়ে যাবে বিভিন্ন ভাবে। সুতরাং এই জায়গাটা একটু আমাদের দেখতে হবে। আপনি পেজ নাম্বার 11 এ দেখুন 22A অ্যামেন্ডমেন্ট করছে 22A1 এখানে notwithstanding anything containing in this act where the person who is engaged in the manufacture of goods in respect of which any special product produce procedure relating to registration of machine has been notified under section 148 of GST Act, present Act. In contravention of the said special procedure, he shall, in addition to any penalty that is paid or is payable to him under chapter Roman 15 or any other provision of this chapter, be liable to pay a penalty equal to an amount of 1 lakh rupees for every machine not so registered. তাইলে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার মহোদয়, তাইলে আমি পার্টিকুলার মেশিন যদি 10টা না করি 10 লাখ টাকা আমাকে পেনাল্টি দিতে হবে। এটার মধ্যে একটা মিনিমাম এন্ড ম্যাক্সিমাম রাখতে হবে। আমি যে আনফরচুনেটলি আপনাকে জিজ্ঞেস করে আমি বলবো, আর ইউ এক্সপার্ট ইন দিস লাইন, আপনি বলুন why you are distracted? No, this is not correct. আমি আপনাকে যেটা বলছি মাননীয় ফাইন্যান্স মিনিস্টার মহোদয়, এখানে আমার মনে হয় আপনি লটা করবেন তার জন্য ফর দ্য পিপল, ইন্টারেস্ট অফ দ্য পিপল। আমি এখানে বলবো যে 1 লাখ রুপিস করেছেন, এটাকে কমানো যায় কিনা, বা একটা মিনিমাম আর ম্যাক্সিমাম কেন থাকা, কেন আপনি যে একটা ঠিক আছে আচ্ছা বলবেন, আমি শেষ বলো হয়েছে সেকশনে যাচ্ছি না, অনেক টাইম লেগে যাবে। ব্যাপারটা হলো ইউ আর আপনার যে অবজেক্টিভ আছে এখানে আপনাকে করতেই হবে, আর রেট্রোস্পেক্টিভ হবে না, প্রসপেক্টিভ হবে। আপনি তো বুঝছেন যেদিন আপনি গ্যাজেটে দেবেন ওই দিন থেকে যাতে হয় রেট্রোস্পেক্টিভ, এখানে সেপ্টেম্বর আছে, এটা হবে না। আমি এই জন্য বলবো ঠিক আছে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দিন, পাঠিয়ে দিয়ে আমরা ঠিকঠাক করে আমাকে যদি দেখেন উইদাউট এনি রিমার্কেশন আই উইল বি অ্যাটেন্ড। ঠিক আছে, ওকে ওকে বলো। আপনাকে দেখে আমার মেঘনাথ বোধ কাপড় একটু ছোট লাইন মনে পড়ে যাচ্ছে, একে একে নিবিছে মোর সকল দেউ, দেখে কেউ নাই পুরো মাসে।
মেঘনাথ নদের কাপে একে একে নিবিছি মত সকল দেহটি আর একটু বললে সবাই গেল কইলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। আমি মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্য গোপাল ভাই মহোদয়, নিশ্চয়ই এই সাবজেক্টে খুবই উনি অভিজ্ঞমান, আমি নিজে ব্যক্তিগত জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই যে 39 অ্যামেন্ডমেন্টস আনা হয়েছে জিএসটি কাউন্সিলটা মিটিং হয়, এখন সেখানে সমস্ত রাজ্যের, ঠিক আছে, মানে আপনার ফাইন্যান্স মিনিস্টার তো বটে, মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত থাকে। ওকে, এবং সেখানে জিএসটি বিভিন্ন আলোচনা চলে এবং ভারতবর্ষের কয়েকটা স্টেট, বিশেষ আমি ছিলাম, এটার মধ্যে বিশেষ যেমন কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, এইরকম কয়েকটা স্টেটে তারা কিছু জিএসটির মধ্যে অংশগ্রহণ করে আলটিমেট টোটাল ইন প্রেজেন্স অফ অনারেবল ফাইন্যান্স মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নেতৃত্বে যেখানে টোটাল মিনিস্টার এইসব জিএসটি নিয়ে আলোচনা হয়। যে যে স্টেটের বক্তব্য থাকে, স্বভাবত আমরা যে সমস্ত স্টেটগুলো জিএসটির মাধ্যমে আমাদের বেনিফিট আছে রাজ্যে, যেমন সেখানে বলা, যেখানে যাই সিদ্ধান্ত সেটা সর্বসম্মত হয়ে সেই মোতাবেক এইসব এই যে এখানকার জিএসটি অ্যামেন্ডমেন্ট কোনো পাস করতে আমাদেরও নিয়ম মোতাবেক আমাদের এটা অ্যাসেম্বলি থেকে আমাদের পাস করতে হবে। তো আমাদের মাননীয় সদস্য যেটা বলছেন, আমরা জিএসটি কাউন্সিল এই সমস্ত রিপ্রেশন অনুমোদন করা হয়ে গেছে, এখন আমাদের শুধু সম্মতির ক্ষেত্রে। আর সমস্ত 39 এর মধ্যে প্রত্যেকটাতে আমি সেপারেট করে আমরা যেটা বের করেছি, সেখানে রাজ্যের মানুষের কোথাও কোথাও অসুবিধা হবে না, লাভ হচ্ছে। যেমন সাপোজ আমি কয়েকটা সম্পর্কে আমি বলি, লম্বা লাগবে বলবো। যেমন ধরুন এই যে সংস্কৃত ট্যাক্স ক্রেডিট ব্যবস্থাপনা হয়ে গেছে, যে সংশোধন ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর রিভার্স চার্জ পদ্ধতি প্রস্তুত করেছে। যেমন যেমন এসডিসি কোশ্চেনে কি আছে আমাদের, কারণ আমি বলছি আমি 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 এটা তো আমাদের রাজ্যে লাভ হচ্ছে কিনা সেটা হচ্ছে বলা। আর আপনি যেটা বলেছেন এটা ঠিক, এরকম কি ছিল এই যে রিভার্স চার্জ ভিত্তিতে সরবরাহের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট অন্তর্ভুক্তি কোনো বিধান ছিল না বর্তমানে। এখন কি রাখা হয়েছে, রিভার্স চার্জ ভিত্তিতে সরবরাহের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট অন্তর্ভুক্তির কোনো বিধান আছে না। তো এরকম ভাবে যেমন ধরেন সেকেন্ডারি মানে যে ন্যাচারাল অ্যালকোহল সাথে তালিকা অন্তর্ভুক্ত নয়, এবারে বলছে তালিকা সাথে অন্তর্ভুক্ত। তো এগুলো একটু আমি আপনার রেফারেন্স বলছি, এইভাবে সমস্ত পয়েন্ট একটা একটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়ে গেছে। এতে দেখা যাচ্ছে যেখানে ক্ষেত্রে তো সেখানে অনেক সুবিধা, আমাদের ট্যাক্স কম হচ্ছে না। এবং এক্ষেত্রে আপনার সাজেশন ঠিক আছে, তো কোথাও আমরা এখানে জিএসটি নিয়ম বহির্ভূত কোনো আমরা আলোচনা এখানে জন্য আমরা এখানে বিল আনিনি, এবং এটা স্বাভাবিকভাবে করতে হবে, এবং এতে আমাদের সার্বিক রাজ্যেরও লাভ আছে। ঠিক আছে, আন্না বলো বলো, আন্না 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 প্লিজ। না প্লিজ ওকে ওকে, না না আপনি অ্যাডভোকেট বলে আপনি না না ইটস নট এ কোর্ট, ইটস নট এ কোর্ট, প্লিজ আন্না। না না না, আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি, বিলের অন্তর্গত 1 নং থেকে 40 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব বিলের ধারাগুলি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি, বিলের শিরোনামটি বিলের একটা অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশ সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। সবার কার্যসূচি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স 18th Amendment Bill 2024, the Bill Tripura Bill number 7 of 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। The bill number 7 be passed. যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। অতএব না বলার যেহেতু কেউ নেই, অতএব বিলটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। গভর্নমেন্ট রেজুলেশন, এই সভার পরবর্তী কার্যসূচি হল গভর্নমেন্ট রেজুলেশন। গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিজ্ঞান দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এ সভা উত্থাপন করেছিলেন। উত্থাপিত রেজুলেশনের বিষয়বস্তু হল, whereas the Parliament had enacted the Water Conservation Control of Pollution Amendment Act 2024 number 5 of 2024 notified on 15/2/2024, and whereas the Amendment Act shall apply in the first instance to the whole of the states of Himachal Pradesh and Rajasthan and Union Territories,
and it shall apply to such other states which will adopt this act by passing a resolution in their legislative assembly and legislative councils, if any, under clause number 1 of Article 252 of the Constitution, read with the clause number 2 thereof, with effect from the date of such adoption. হ্যাঁ কবে আমার কইলেন না কেন আপনি বলবেন যেহেতু বলছেন আপনি আমার কাছে আয় কোশ্চেন বলুন সেইটা পাঠ করেছিলেন তো Only to request to be passed. হ্যাঁ বলে দেন Yeah, I just say that. Honorable Speaker said, the Water Prevention and Control of Pollution Amendment Act 2024, 5 of 2024, as passed by the Parliament, should be adopted in the state of Tripura as requested by the Government of India, Ministry of Environment, Forest and Climate Change, and the resolution be passed. বল এটা শর্ট সরি বলো বলেন বলেন স্যার এখানে তো রাজা উলঙ্গ রাজা রাজত্ব করছে আপনি বলছেন যে এখানে ওয়াটার প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 আমরা পাস করে দেব অভিনন্দন জানাবো সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে এই অ্যাক্টেই দেখলাম ব্যাপারটা হলো স্যার পাস করতে আপত্তি এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন আমরা পলিউশন মুক্ত হোক যদিও হয়নি ত্রিপুরায় আগরতলাতে গাড়ি বাড়ছে পলিউশনের জন্য আপনারা ব্যাটারি এই কোনো হয়নি পেট্রোল ডিজেলের গাড়িতে ধোঁয়া আসছে গাড়ি বাড়ছে ট্রাফিক বাড়ছে তাহলে আমি আপনাকে ঠিক বলছি স্যার আজ আদতে যে মেইনলি এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 এটা আমাদের দেওয়া হয়েছে স্যার whether we got the privilege to go through this act এটা আমরা দেখতে পেরেছি এটা আমরা পাস করবো কি করে দেখি whether you have supplied me No, no. Honorable member, you are very senior man. Please see, এই বিলের মধ্যে আপনার সন্দেহ হওয়ার কিছু নেই। The main বিষয়টা amendment কেন আনা হলো? I have gone through part of the যেখানে এটা amendment হয়েছে। What was happening? যে আগে ইন্ডাস্ট্রিজ গুলোকে ইনভেস্টমেন্ট করতে গেলে there were certain criminalization উল্লেখ ছিল এইগুলো দেখে অনেক ইনভেস্টর তার ইনভেস্টমেন্ট করতে চাইতো না and that is why decriminalization এর কিছু কিছু পয়েন্ট এখানে এনেছে that's it and এটা হিমাচল প্রদেশ তারপর রাজস্থান আসাম বিহার এরা অ্যাডপ্ট করে ফেলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট only requested Government of Tripura to adopt this resolution. That's it. আগে 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 বলেছে তো হ্যাঁ এখন আমি এখন বন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়ের রেজুলেশনটি আমি পড়ে দিচ্ছি যারা পক্ষে আছেন তারা হা বলবেন যারা পক্ষে বিপক্ষে তারা না বলবেন আমি যেহেতু মনে করি না বলার কেউ নেই অতএব রেজুলেশনটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল প্রাইভেট মেম্বার রেজুলেশন সভার পরবর্তী কার্যসূচি প্রাইভেট মেম্বার রেজুলেশন জীবনে কিসের স্টেটমেন্ট প্রথম রেজুলেশন দিয়েছেন মাননীয় সদস্য সুবোধদেব মহোদয় আমি এখন মাননীয় সদস্য শ্রী সুবোধদেব মহোদয় অনুরোধ করছি ওনার রেজুলেশনটি সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য হ্যাঁ স্পিকার স্যার এক সেকেন্ড সুবোধদেব এক সেকেন্ড এর মধ্যে শেষ করে 1.5 ঘন্টা লাগবে বললে আরেক মিনিস্টার বলতো বলেন Honorable Speaker, sir, I rise today to move a resolution for seeking the establishment of a central university at Kumulum, the headquarters of PTIDC, for the educational upliftment of indigenous communities
in TTADC area in the arena of higher education for the indigenous people living in ADC areas in particular and people of our state in general. There is not a single such university established in Tripura areas in Tripura till date. There is a need to establish a central university at Kumulu dedicated to addressing the academic needs and research aspirations of our Tripura population. Establishing a university will have numerous advantages, including number one, increase access to higher education. A new university can provide more opportunities for students to pursue higher education, especially in underserved areas. Number two, economic growth. Universities can attract business, talent, and investment, stimulating local economics. Number three, cultural enrichment. Universities can promote cultural understanding, diversity, and exchange. Number four, research and innovation. Universities can drive research, innovation, and entrepreneurship, leading to new technologies and solutions. Number five, community development. Universities can engage with local communities, addressing social issues and promoting development. Number six, knowledge creation. University can generate new knowledge, advancing various needs and driving growth. Number seven, skill graduate meeting industry needs and driving growth. Number eight, global connection. University can establish international partnership, enhancing global understanding and collaboration. Number nine, social mobility and equality. Number 10, regional development. University can contribute to regional development, addressing unique challenges and opportunities. In the context of the proposed central university at Komorom, TTDC headquarters, it can especially address the educational needs of the indigenous people of Tripura and preserve and promote Tripura's culture, tradition, and knowledge. Foster research on Tripura's issues and concern, empower Tripura's youths and communities, contribute to the growth and development of Tripura. These institutions will provide access to quality education, bridging the gap in educational opportunities for Tripura's students. Number two, foster research-oriented programs that celebrate and preserve the rich cultural heritage, customary practices, and traditions of our Tripura communities. Number three, create a hub for interdisciplinary studies, promoting a deeper understanding of Tripura issues and concerns. Number four, attract scholars and researchers from across the country, enriching our academic landscape. Number five, this institution will delve into the socio-economic aspect that shape their lives, ensuring a holistic approach to development. Contribute to the policy
making informed by rigorous research and data-driven insight. Empowered Tripuranese youth, equipping that with knowledge, skill, and confidence to lead and contribute to our state roots. I want to speak something in Kobrok also. Salam Zungo, Chini, DTADCO, Abuk Sagora, till date, no university program. Yang Sananayo, Ehitu, present the Sarkar Solijongo. From Narendra Modi, in Yakitewo, Yano Sarkar Solivo, Sinaro, Bromganang, Chief Minister Manik San in Yakitewo Solivo, Elai, the Brasar no Kairok Nai, Hamzak Nai, and Shesto Tipra, Sama Sanganke, Edition Kibikun, Genus Chastipra, Maya. One way for the upliftment, for the betterment of the indigenous students of Tripura, the Central University must be established in EDC headquarters. Kaya nangko babo, community of Central University to you, kabamo student no, iman kelekong ayu, puno manja tak fedora. Or Central University in Hangay. Kabang bro aro benefit nai, tamdam benefit nai, dewo bro aro tabok Surtumoni Nagar, bro university, tango zagawa, hasal ni kai bro aro nokar amato. Okay, within the DTADC area ni headquarter thaigan kai, arani bro aro, rai benefit mana, aro in local business bani akhnere bo, ugaranai benefit nai. Mal function era upper behind benefiting night. Cultural diversity night. Abuni Bagi or University, Central University. Like Tungango, Otoni Bagino, Omon Bagino, Ani Potitongan, Pisastungo, Portoman Sorkar, Belay, the Brason of night, on the night, Alturi, Ponimagino, and Mansugo, Gender Sorkar, Concerned Minister, PSRD, Human Disease Development. That doctor, one of some person papers of Anka, Amogdi, in Tibrasoro, the job to Boroni, one to go to the Central Hospital, Central University in Kanka, Elai Hamnai, Elai Hamnai, Bonivina. I urge this esteemed August Assembly to unanimously pass a resolution supporting this proposal and send it to the Government of India at earliest. That's all. Thank you. Okay, fine. মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে মাননীয় বিধায়ক শ্রী সুবোধ দেববর্মার যে বিষয় সেটা হচ্ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বসবাসরত জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও শিক্ষার অগ্রগতির জন্য এই বিধানসভায় কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করছে যে অনতিবিলম্বে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় আরো একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ গ্রহণ করবে। আমরা সবাই জানি যে রাজ্যে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, সবাই জানি। তাছাড়া আমাদের ত্রিপুরা সরকারের এমবিবি ইউনিভার্সিটিও আছে। বেসরকারি পর্যায়ে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, নেমলি ইকপা ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আর্যাভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকা ইন্টারন্যাশনাল। জাস্ট মোমেন্ট, পাঁচটা বেজে গেছে। আমার লোক সময়টা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সময়টা পারে হয়তো ঠিকটা পরে তার কোনো ইয়ে নেই। ঠিক আছে। এছাড়া অনেকগুলো আমাদের মহাবিদ্যালয় এখানে আছে, ছটার মতো 2022-23 শিক্ষাবর্ষে আমাদের যে মহিলা বিদ্যালয় আগরতলা, মহারাজা বীরবিক্রম কলেজ আগরতলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর, সাধারণ ডিগ্রি কলেজ ধর্মনগর এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাস শহরে।
বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পিজি কোর্স এখানে চালু আছে। কাজে উক্ত বিশ্ববিদ্যালয়গুলিতে ও মহাবিদ্যালয়গুলিতে জনজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বসবাসরত ছাত্রছাত্রীও সেখানে পড়ার সুবিধা। তবুও যেহেতু এখানে প্রাইভেট মেম্বার্স রিজলিউশনে এখানে এসেছে বিষয়টা যে কেন্দ্রীয় সরকার এটা এই তরফে আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি কোনো আরো একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা জনজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় যাতে খোলা যায়, তাহলে রাজ্য সরকার সেই উদ্যোগকে সর্বতভাবে গ্রহণ করবে এবং সাহায্য করবে। এখন আমি মাননীয় সদস্য শ্রী সুপুত্র মহোদয় কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি বলে দিচ্ছি। রেজলিউশনটি হলো ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বসবাসরত জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও শিক্ষার অগ্রগতির জন্য বিধানসভা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করছে যে অনতিবিলম্বে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় আরো একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করুক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই আমি মনে করি মাননীয় সদস্য শ্রী সুবোধদেব বর্মা কর্তৃক আনিত রেজলিউশনটি সর্বসম্মতিক্রমে এই সভা কর্তৃক গৃহীত হলো। দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা মহোদয় অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। Honorable Speaker, sir, I thank you especially for this opportunity. As I rise to move a resolution in this August House on ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে অধিক অর্থ প্রদান ও পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুক। এই রেজলিউশনের যে শিরোনাম, এই শিরোনামের বিশেষ যে শব্দগুলি সেটাকে আমি আবার বলতে চাই। এটা হচ্ছে ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন উদ্যোগ গ্রহণ করুন। এই বিষয়ে যেহেতু আমরা ষষ্ঠ তফসিল নিয়ে কথা রেজলিউশন পাস করতে যাচ্ছি, এটাতে পাস করার আগে আমাদের যে কি পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় সংবিধানের ষষ্ঠ তফসিল বলবৎ করার জন্য অতীতে আমাদের মধ্যে বিশেষভাবে এটার উদ্যোগ নেওয়ার জন্য অনেক আন্দোলন হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে একটু না বললে হয়তো আমরা এটার যে গুরুত্বটা আর একটু অনুধাবন করতে পারব। ত্রিপুরা একটা রাজন্য শাসিত রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্র 13ই অগস্ট 1947 সালে ভারত সরকারের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করেন। যেহেতু আমাদের মহারাজা বীর বিক্রম মানিক্য তখন মারা গিয়েছিলেন, সেই হেতু মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং ভারতের গভর্নর জেনারেল এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারপরে ঠিক এইভাবে কিন্তু ভারতবর্ষে যতটা রাজন্য শাসিত রাজ্য ছিল, তার মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে তখন ছিল মণিপুর, ত্রিপুরা, ইফ আই এম নট মিস্টেকেন, জম্মু এন্ড কাশ্মীর। এইটা আমাদের সবটাই ব্রিটিশ শাসিত, ব্রিটিশ শাসনাধীন এই রাজ্যগুলি মহারাজা বা রাজারা ছিলেন, ব্রিটিশ শাসনে ছিলেন। এটা ঠিক আরো একটু বলার আগে আমি এটাও বলতে চাই যে এই
রেজুলেশন আনার অর্থ এই নয় যে ত্রিপুরা পার্টি তার নিজস্ব যে একটা দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড, সেই দাবি আমরা এখনো পরীক্ষা করিনি। সেটার জন্য আমরা আরো কাজ করে যাব। তো সেই সঙ্গে তার পরবর্তী কি হয়েছিল আমরা সবাই জানি। 1947 ইন্ডিয়ার ভারতবর্ষের যে স্বাধীনতা সূর্য যেদিন উদয় হয়েছিল ভারত ভাগ করে এবং ত্রিপুরা রাষ্ট্র পরবর্তী সময়ে ভারতবর্ষের অঙ্গ হিসাবে, তার উপরে যে জনস্রোত, ঐতিহাসিক জনস্রোত এসেছিল, সেই জনস্রোতের ফলে এখানকার যে আদিবাসী জনগণ দ্বীপরাস্তারা, যাদের বংশধর রাজারা 184 জন রাজা রাজত্ব করেছিলেন, শেষ রাজা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এই ভূমির উপরে কিন্তু ইকোনমিক্যালি এই ভূমির উপরে অনেক দখল এসেছিল এবং তারপরে আরো একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমি একদম সংক্ষেপে বলতে চাই, এটাকে বিশ্লেষণ করব না, বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। 15 অক্টোবর 1949, 15 অক্টোবর 1949 আরো একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, দি ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট। এবং সেই দিনেই ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা অঙ্গাঅঙ্গিভাবে সম্পূর্ণভাবে প্রবেশ করে। অ্যাকসেশন এন্ড এক্সিট এন্ড মার্জার, এই যে এক্সিট এন্ড মার্জারের মধ্যে ডিফারেন্স আছে আপনারা সবাই জানেন। যারা এখানে যদিও যে আমাদের মাননীয় পার্লামেন্টারি মিনিস্টার, উনিও অ্যাডভোকেট, অনেক অ্যাডভোকেটরা আছেন। তো Your dreams make you